ডে বিফোর ইয়েস্টারডে। তো সেদিন তো ইলেকট্রিসিটি ছিল না, আজকে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে। ওকে, হ্যাঁ আজকের ক্লাসে রিটার্ন স্টার্ট, রাইট? ওকে, লেটস স্টার্ট। বিফোর আই স্টার্ট, আমি একটা জিনিস সবার সাথে কথা বলতে চাই। ওই সবাই কম বেশি সব ব্যাচই শুরুর দিকের ক্লাসে ইয়ে এক্সাইটেড থাকে অ্যান্ড জিজ্ঞেস করে যে কখন কখন। দেখেন প্রথমত ক্লাস হচ্ছে প্রতিদিন না, আমাদের সপ্তাহে প্রতিদিন ক্লাস না, 3 দিন ক্লাস। সেটা হচ্ছে সানডে, টিউসডে, থার্সডে, ইফ আই এম নট রং, রাইট? সানডে, টিউসডে, থার্সডে। যেমন আজকে টিউসডে, রাত 10টায় ক্লাস হবে। লিঙ্ক কখনোই 9:55-তেও পাবেন না আপনারা, 9:30 পাবেন না, 9:45-এ পাবেন না। কারণ কি? সিম্পল যুক্তি। যুক্তিটা হচ্ছে, আমি যদি 9:55-তে দিই বা 40-এ দিই বা 30-এ দিই, আপনার এটা, আমি তো ক্লাস নেওয়ার জন্য তখন রেডি না, রাইট? আমি রাস্তায় থাকি, থাকতে পারি বা অন্য কোনো কাজে। ক্লাস 10টায় শুরু হলে অ্যাট ম্যাক্স সবচেয়ে বেশি মিলে আমি 9:58-তে আপনাদেরকে লিঙ্ক দিব। 9:58 সর্বোচ্চ। 9:58 থেকে 10টার মধ্যে আপনারা লিঙ্ক পাবেন, কারণ ক্লাস শুরু হয় 10টায়, ঠিক আছে? সো কারণ আগে যদি দেই, ক্লাস তো শুরু হচ্ছে না ওই সময়, এক। আর আমি যে অ্যাডমিট কিন্তু আমাকে করাতে হয়। জুমে যেমন লিঙ্ক দিয়ে দিলে জাস্ট সবাই ঢুকে যায়, ঢুকে বসে থাকে। কিন্তু গুগল মিটে আমি যেখানে আমি হচ্ছে ক্লাসটা কন্ডাক্ট করতেছি বা আমার অ্যাকাউন্ট থেকে, তো তখন আমাকে অ্যাডমিট করতে হয়। আপনারা রিকোয়েস্ট করলে তারপরে এই করতে হয়। আসতে শোনা যাচ্ছে কি রোহান ভাই? আচ্ছা, আমি ভলিউমটা বাড়াই দিছি, এখন দেখেন তো, এখন শুনতে পাচ্ছেন? ওকে, ফাইন। আমি মাইক্রোফোন ইউজ করি না, মাইক্রোফোন ইউজ করি না, মানে প্রয়োজন পড়ে না। ওকে, সো আমরা শুরু করি তাহলে। ওকে, রেডি? সো ফার্স্ট অফ অল, রিড অ্যালাউড। স্পিকিং সেকশন একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রাইট? উই অল নো দ্যাট। স্পিকিং খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। স্পিকিং মডিউলের 1 মাস আগেও, 1 মাস না, 20-25 দিন আগেও, 7 তারিখের আগে রিড অ্যালাউড যে নাম ইয়েটা ছিল কোশ্চেনটা, এটার নাম্বার, এটা থেকে যে স্কোরটা আমরা পেতাম, সেটা যেত স্পিকিং প্লাস রিডিং এ। কেন রিডিং এ যেত? কারণ আপনাকে একটা টেক্সট দেওয়া হবে সামনে, তো আমি স্ক্রিনটা দেখাই, আমি 2টা স্ক্রিন ইউজ করবো, মানে 2টা পিডিএফ দেখাচ্ছি আমি এখন। আরো আরো একটা অ্যাড করবো, সবগুলোই আপনাদেরকে দেয়া আছে গুগল ড্রাইভে। আচ্ছা, আপনাদের মধ্যে একজন নতুন জয়েন করেছেন, আমি আপনার মেসেজ পেয়েছি যে আপনি মেইল পাননি, গতকালকে অ্যাডমিশন নিয়েছেন। আপনি গুগল ড্রাইভের লিঙ্কটা আমি ক্লাস শেষে দিয়ে দিব, ঠিক আছে? ইন কেস যদি আমি ভুলে যাই, আপনি কষ্ট করে আমাকে আরেকবার নক দিবেন। কারণ টু বি ভেরি অনেস্ট, আমি একটা জিনিস শুরুতে বলে রাখি, আমি কিন্তু ডিসকাশন গ্রুপে মানে বেশি আসা যাওয়া করবো যে তা না, বাট আমি আসবো। ফার্স্ট অফ অল, আমি সপ্তাহে 1, 2, 3, ওরকম 318 18টা ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাচের ক্লাস নিই সপ্তাহে। আইএলটিএস গ্রামারের নেই 2টা, পিটির নেই 2টা। ওকে, সো আমি যদি সব টোটাল করি, যে পরিমাণ কোয়ারিজ আমার কাছে আসে, তো আমাকে সবগুলাই ব্যালেন্স করে চলতে হয়। তারপরও আমার পেন্ডিং অনেক মেসেজ থাকে। এটা ইচ্ছাকৃত না। ফার্স্ট অফ অল, আমার যেই আমি আমি মাসে কিন্তু 100+ ক্লাস নিই, আমার রেকর্ড আছে। তো ইউ ক্যান ইমাজিন, তাহলে দিনে আমি মিনিমাম 4টা ক্লাস নিই, মিনিমাম, রাইট? মাসে যেহেতু 4টা বন্ধ পাই আমরা, সেটা বাদ দিলে তো আমার কাছে অনেক কোয়ারিজ আসে। তো আমি ডেফিনেটলি চাই আমাদের স্টুডেন্টদেরকে, আমাদের সব টিচারই চায় যে ইমিডিয়েট একটা রেসপন্স দেওয়ার, হ্যাঁ, ইমিডিয়েট সাপোর্ট দেওয়ার। কিন্তু এই ক্ষেত্রে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। এক, যে যে কোনো ইয়েতে আমি হয়তো একটু দেরি করতে পারি, বাট আই উইল ডেফিনেটলি গেট ব্যাক টু ইউ। আই উইল ডেফিনেটলি গেট ব্যাক টু ইউ, বিকজ ইউ গাইজ আর মাই রেসপন্সিবিলিটি, তাই না? যতক্ষণ আমরা এই কোর্সের মধ্যে আছি, ডেফিনেটলি আমাকে এটার জন্য ইয়ে করতে হবে। তো আপনারা কখনো ইয়ে হবেন না, মন খারাপ করবেন না, রাগ করবেন না প্লিজ, যে ভাইয়া বা স্যার আমাকে আমার মেসেজে রিপ্লাই দিচ্ছেন। এটা ইচ্ছাকৃত না, ডেফিনেটলি না। আমার পেন্ডিং মনে হয় মেসেজ প্রতি রাতে যখন ঘুমাতে যাই আমি, তার আগে পেন্ডিং মেসেজ অ্যারাউন্ড 100-এর কাছাকাছি থাকে, কম বেশি 100+- ইনক্লুডিং মাই ফেসবুক মেসেঞ্জার অ্যান্ড পার্সোনাল একটা। আমি পার্সোনাল কথা বলছি না, অফিসিয়াল আমার স্টুডেন্টস এন্ড কলিগস এন্ড
সো আমাকে অনেক কিছু ইয়ে করতে হবে, তো সো ডেফিনেটলি একটু আপনারা ধৈর্য রাখবেন আর রিমাইন্ডার দিতে ভয় পাবেন না। আর একটা রিকোয়েস্ট শুনি, হ্যাঁ, ধরেন আমি আপনাদেরকে রিপ্লাই দিচ্ছি না, একদিন হয়ে গেল বা 2 দিনও হয়ে গেল, অনেকে যেটা করে, যেটা আমি পার্সোনালি পছন্দ করি না। সো আমি মনে করি অ্যাজ এন ইমোশনালি ইন্টেলিজেন্ট পার্সন, আমি বিলিভ করি আমি ইমোশনালি ইন্টেলিজেন্ট পার্সন। সো আমি খোলামেলা বলে দিই যে কোন জিনিসটা আমি পছন্দ করি না। ধরেন আমি অ্যান্সার দিচ্ছি না, তো অনেক লিখতে পারে স্যার, এই যে এরকম লিখে দিতে পারে চ্যাট বক্সে, দেখেন, দ্যাটস ফাইন, বাট নেভার ডু দিস টু মি। একটা কোশ্চেন মার্ক বা 3টা কোশ্চেন মার্ক বা 2টা কোশ্চেন মার্ক, নেভার ডু দিস টু মি। আমি এইটা করার কারণে আমি 3 বছর আগে নাম করা প্রতিষ্ঠান, নাম বলবো না, তার এমডি আমাকে অফার করেছিল আমি যে স্যালারি পাই তার ডাবল, জাস্ট বিকজ উনি মেসেজে আমাকে কোয়েশ্চেন মার্ক দিচ্ছে, আমি এটা জবটা নিয়ে নিই। দ্যাটস ইট। তো যাই হোক, এটা কেন, ধরেন যার যার পার্সোনাল ইয়ে থাকে, কিছু সেন্সিটিভ জায়গা থাকে, তো আমার এরকম একটা সেন্সিটিভ জায়গা, এটা তো আমি বলে রাখলাম। সো এটা বলে রাখার কারণ হচ্ছে যে অনেকে হয়তো ভুলবশত বা না, মানে কোনো কিছু মিন না করে এটা করে ফেলে, আমার কাছে এটা একটু ম্যানার্স এর মধ্যে পড়ে যে উইথ জাস্ট কোশ্চেন। এটা আমি এক্সপেক্ট করি আমার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে, দ্যাটস ইট, টু বি ভেরি অনেস্ট। পার্সোনালি খুব ক্লোজ, রাইট? এটা মনে করবেন না আপনারা খুব ক্লোজ না, বাট আমি এই জিনিসটা জাস্ট অ্যাভয়েড করি বা আমার ভালো লাগে না। তো আমি এটা বলে রাখলাম আগে থেকে, হ্যাঁ, দ্যাটস ইট। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এবার আসি রিড অ্যালাউডে, আমি স্ক্রিনটা শেয়ার করি। জাস্ট ওকে, সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন? আচ্ছা, আরেকটা পিডিএফ ওপেন করতেছি যেটা আমি ওরিয়েন্টেশন ক্লাসে দেখাইছিলাম। সবাইকে আবারও বলতেছি, আপনারা যদি পিটিতে ডিজায়ার স্কোর খেতে চান, the first two things that you need to focus on, সেটা হচ্ছে আপনি আপনার ইংলিশ লিসেনিং স্কিল বাড়ান আর ইংলিশ রিডিং স্কিল বাড়ান। এটার জন্য কি করবেন? ইউটিউবে ব্রিটিশ, অস্ট্রেলিয়ান, আমেরিকান অ্যাকসেন্টের ভিডিও শুনেন, নিউজ শুনেন, পডকাস্ট শুনেন। পডকাস্ট মাস্ট শুনবেন, মাস্ট, হ্যাঁ, কারণ 4 নম্বর ক্লাসে আপনারা জানতে পারবেন যে পডকাস্টের মধ্যে কি আছে। হ্যাঁ, পডকাস্ট থেকে পডকাস্ট শোনার ফায়দাটা কি। তো আমি খুবই বলবো সিনসিয়ারলি নেবেন জিনিসটাকে, যারা সিরিয়াস পিটির ব্যাপারে, বাইরে যাওয়ার ব্যাপারে, কথাটাকে সিনসিয়ারলি বা সিরিয়াসলি ফলো করার ট্রাই করবেন। রেগুলার ইংরেজি শুনতে হবে। আপনাদের ইংলিশ লিসেনিং স্কিল 80% না যাওয়া পর্যন্ত, কিভাবে 80% বুঝলাম? একটা আন্দাজ থেকে, ধরেন আপনি একটা 10 মিনিটের ভিডিও, 5 মিনিটের ভিডিও, 7 মিনিটের ভিডিও দেখতেছেন, ইংলিশ কন্টেন্ট যাই হোক, আপনি ওর কথা শুনে কতটা বুঝতে পারছেন? হ্যাঁ, একটা হচ্ছে টপিকটা যদি আপনার অপরিচিত হয়, ভোকাবুলারি গুলা আপনার অপরিচিত বেশি হবে, বাট ইন জেনারেল, ধরেন একটা মুভি বা একটা টিভি সিরিজ বা একটা নিউজ বা এগুলো শুনে আপনি ওটা কতখানি বুঝতে পারেন। আপনি যদি ওটার 80% বুঝতে না পারেন, ট্রাস্ট মি, আপনি স্কুল উঠাতে পারবেন না। আমি বলে দিচ্ছি, 70% পর্যন্ত যায়, উঠানো যায়। 70% পর্যন্ত হইলেও পিটিতে লিসেনিং এর ডিজায়ার স্কোর আসে, স্পিকিং এও আসে, কারণ লিসেনিং এর সাথে স্পিকিং রিলেটেড স্কোরিং এ। এখন লিসেনিং ইমপ্রুভ করতেই হবে। লিসেনিং এর সাথে রিলেটেড যতগুলো কোয়েশ্চেন আছে, এগুলাতে এত মার্কস যে আপনি এটা স্কিপ করতেই পারবেন না। আর যদি যতক্ষণ না আপনি ওদের কথা শুনে বুঝতেছেন ওরা কি বলতেছে, ততক্ষণ পর্যন্ত আপনি পিটিতে ডিজায়ার স্কোর পাবেন না। যাদের স্কোর 50 থেকে 60 লাগবে, 50 থেকে 60, তাদের ইংলিশ লিসেনিং স্কিল 70% হলেও চলবে, ওটা দিয়েও কাজ চালানো যাবে, 50 to 60 আসবে। বাট 60 ক্রস করতে হলে 80% মাস্ট বোঝা লাগবে, মানে যা বলতেছে সে। তার মানে অবভিয়াসলি 20% আপনি মিস করবেন, বাট 80% আপনাকে বুঝতে হবে, মাস্ট। 70 ক্রস করতে চান, 90% মাস্ট। এভাবে চিন্তা করতে হবে। রিডিং এ সেম কাইন্ড, একটা জিনিস পড়তেছেন, প্রতিদিন পড়তে হবে, বিকজ অলরেডি আমি ফার্স্ট ক্লাসে বলে দিছি সবাইকে যে আমাদের সবচেয়ে যে চ্যালেঞ্জিং কোয়েশ্চেনটা আছে পিটি, সেটা কিন্তু রিডিং এ। মজার ব্যাপার দেখি,
আপনাদের এখন ক্লাস যখন শুরু হবে আপনাদের কয়েকটা কোশ্চেন মনে হবে এটা তো কঠিন, এটা তো বেশি করে, এর থেকে কঠিন কিছু আছে। ওগুলো আসলে উতরায় যেতে পারবেন প্র্যাকটিস করে করে, ওই কোয়েশ্চেন গুলোতে আপনি উতরায় যেতে পারবেন সহজে, মানে সহজে বলতে 1 থেকে 2 মাসে সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট দেখবেন ওই কোয়েশ্চেন গুলোতে, যেগুলাকে এখন প্রথম আহ ইয়েতে জানাতে ফার্স্ট হ্যান্ড নলেজ যখন আপনার হবে, ফার্স্ট আপনি মনে হবে যে ফার্স্ট এক্সপিরিয়েন্স আপনার মনে হবে যে এটা কঠিন, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করলে এটা সহজে হয়ে যাবে। কিন্তু রিডিং এর যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 2 টাইপের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তার মধ্যে এক টাইপের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটাকে আমরা ড্রপ ডাউন বলি। ড্রপ ডাউনে ভালো করতে হলে তারপরে আপনার ড্রপ ডাউন রিঅর্ডার প্যারাগ্রাফস বা রিডিং এর যে কোয়েশ্চেন গুলো আছে ওগুলোতে ভালো করতে হলে আপনাকে বিকল্প নাই। কিসের বিকল্প নাই? আপনাকে রিডিং করে বুঝতে হবে, আদারওয়াইজ এটা পসিবল না। ভোকাবুলারি আপনি চান, ওই দিন মনে হয় আমার কাছ থেকে একজন ভাই ভোকাবুলারি চেয়েছিলেন স্পেলিং এর বা সামথিং, আপনি না অন্য ব্যাচের, আমার মনে নেই আপনাদের এখান থেকে। এনিওয়ে, এই ধরনের ওয়ার্ড লিস্ট অ্যাকচুয়ালি আপনাকে হেল্প করবে না। একটা ওয়ার্ড লিস্ট শেয়ার করা আছে, একটা ওয়ার্ড লিস্ট, সেটা কে শেয়ার করছে আমাদেরকে? পিয়ারসন নিজে। তো পিয়ারসন তাদের টিচারদেরকে দিয়েছে এবং এটা ওয়েবসাইটে ফ্রি। এটা হচ্ছে কোলোকেশন লিস্ট, এটা ভোকাবুলারির মধ্যে পড়ে, এটা একটু অন্য টাইপের ভোকাবুলারি লিস্ট। এছাড়া আমি আর কোনো ভোকাবুলারি লিস্ট আপনাদেরকে দিব না। রিডিং এর কোয়েশ্চেন গুলো এইচএসসি কোয়েশ্চেনের সাথে রিলেটেড। আনফরচুনেটলি এইচএসসি এর কারিকুলামের ব্যাপারে আমার আইডিয়া নেই, আমি কম্পারিজনটা তে কোনো ওপিনিয়ন দিতে পারবো না। ঠিক আছে, আমি যেটা জানি না আমি সেটার ব্যাপারে ওপিনিয়ন দিই না। সো আমি এইচএসসি কারিকুলাম বা সিলেবাসটা কি আমি জানি না। সো আমি মনে করি ফার্স্ট জাস্ট একটা গেস থেকেই বলতেছি, রিলেটেড বলতে যদি বললেন যে টপিক রিলেটেড, টপিক গুলা ম্যাচ করতে পারে, কিছু করবে কিছু করবে না এক। আর হচ্ছে গিয়ে আমার গেস থেকে বলছি, গেস, দিস ইজ আ গেস। আর হচ্ছে যদি ডিফিকাল্টি লেভেল বলি, ডেফিনেটলি এইচএসসি থেকে অ্যাডভান্সড। ওকে, আচ্ছা, সরি। তাহলে রিডিং এর কথাটা বললাম, আপনি যাই করেন দিনে, আপনি পিটি পোর্টালে গিয়ে প্র্যাকটিস করার সুযোগ পান আর না পান, ওইটার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনি প্রতিদিন ইংরেজি শুনবেন আর ইংরেজি পড়বেন, নো ম্যাটার হোয়াট, নো ম্যাটার হোয়াট। Should I watch English video with caption or without caption for listening? Good question. প্রথম আমার ফিলোসফি এবং আমার আন্ডারস্ট্যান্ডিং এবং অধিকাংশ টিচার বা মানুষ এটা যারা এক্সপার্ট এটাতে তারা এগ্রি করবে, আপনার প্রথম হিয়ারিং 2 ভাবে পসিবল। একটা হইতেছে গিয়ে আপনি প্রথমবার শুনবেন ক্যাপশন দিয়ে, পরের বার ক্যাপশন ছাড়া, অথবা প্রথমবার ক্যাপশন ছাড়া পরের বার ক্যাপশন দিয়ে। নাও এটা নিয়ে কিন্তু মানুষ 2 ভাগে বিভক্ত। আমার কাছে একটা সিম্পল সলিউশন আছে, আপনারা প্রত্যেকে 2টাই ট্রাই করুন, যেটা করে আপনি পরের বার বেটার বুঝতে পারতেছেন সেটা আপনার জন্য সুইটেবল। কারো যদি এরকম হয় যে সে আগে সাবটাইটেল দিয়ে পরে যখন আবার শুনতেছে তখন বেশি বুঝতেছে, তাহলে সে এটা করবে। আর কেউ যদি সাবটাইটেল আগে না দিয়ে, সরি, সাবটাইটেল দিয়ে শুনে পরে সাবটাইটেল ছাড়া শুনতেছে, মানে ভাইস ভার্সা, এটা করলে আপনি নিজেই দেখে নিন, ঠিক আছে। তবে আমার পার্সোনাল যদি ইয়ে বলি, আমি কিভাবে করছিলাম, আমি যখন ইংরেজি শুনি ফার্স্ট, এবং তখন তো আমি কখনোই ভাবি নাই যে আমি 2016 সালে আইএলটিএস দিব। আমার ফার্স্ট ইংরেজির সাথে একটানা চলা শুরু হয়েছে 2005-এ। আমি এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাওয়ার পর আব্বু আম্মু প্রমিস করছিল পিসি দিব, ওই পিসি থেকে কিন্তু আমি আমার ফিল্ম মেকিং বা আমার এই ধরনের ভিজুয়াল জিনিসপত্র আমাকে খুব অ্যাট্রাক্ট করতো। আর আমি আমার বই পড়ার অভ্যাস ছিল একেবারে ছোটবেলা থেকে, মানে আমি প্রচুর বই পড়তাম। তো এখন বই পড়ি কম, কারণ বিকজ অফ মাই স্কেডিউল, মানে লোডেড একটা স্কেডিউলের মধ্যে আমি থাকি, আমি এটা মিস করি, খুব কম পড়া হয়, বাট পড়ি, রেগুলার হয় না, এটা হচ্ছে আফসোসের বিষয়। তো যাই হোক, তখন রেগুলার পড়তাম। তো ভিজুয়ালি আমি ওয়ার্ড থেকে ভিজুয়ালাইজ করা শুরু করলাম। ওটা যখন মুভি দেখা শুরু করলাম, ভালো ভালো মানের মুভি কোয়ালিটি, তখন আমি পিসিও পাইলাম, আমি তখন মুভি দেখা শুরু করলাম। তো আমি দিনে অ্যাভারেজ 2 থেকে 3টা মুভি দেখতাম দিনে। এটার জন্য না যে 11 বছর পর আইএলটিএস দিব, 14 বছর পর আমি পিটি দিব, আই হ্যাড নো আইডিয়া। আমার ভালো লাগতো, আমি ফিল্ম মেকার হইতে চেয়েছিলাম এট সাম পয়েন্ট অফ মাই লাইফ। আমি 2007 থেকে আমি 2012 পর্যন্ত আই ওয়ান্টেড টু বি আ ফিল্ম মেকার। তো আমি এটার জন্য ইন্টারেস্টটা শুরু হয়েছে 2005 থেকে। 2005 থেকে দেখতে 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 আমি প্রতিদিন মুভি দেখতাম, টিভি সিরিজ দেখতাম অনেক ফানি, তারপর হচ্ছে থ্রিলার, অনেক কিছু, অনেক টাইপের ডকুমেন্টারি আমি প্রচুর দেখতাম।
যার কারণে আমি প্রথমবার কিন্তু সাবটাইটেল দিয়ে দেখতাম, আমি শুরুতে দেখতাম সাবটাইটেল দিয়ে, এবং পরে যখন দেখতাম সেকেন্ড টাইম যখন ওই মুভিটা দেখতাম তখন সাবটাইটেল ছাড়া দেখতাম। কিন্তু প্রথম প্রথম এটা করতাম না, যখন আমি দেখলাম যে আমি চাই সাবটাইটেল ছাড়া চিন্তা করতে। ঠিক আছে, ঠিক আছে। স্কেডিউল হয়, শিডিউল হয়, দুইটাই হয় রাহাত ভাই। ঠিক আছে, ইট ডিপেন্ডস পারসন টু পারসন। ঠিক আছে। হ্যাঁ হৃদয় ভাই, এই ডিসিশনটাও আমার, যে কোশ্চেন করার জন্য আমার মেইন ডিসকাশন ট্র্যাক চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা ট্রু। আমি দিয়ে দিচ্ছি আপাতত। তবে আপনি মনে করার জন্য ধন্যবাদ। বাকিদের জন্য এটা একটা রিমাইন্ডার যে আমরা টপিকের বাইরে কথা বলবো না। কিন্তু হৃদয় ভাই, এখানে কেউ যারা কোশ্চেন করছে তাদেরকে আমি ব্লেম দিতে পারবো না, কারণ টপিকের বাইরেও না, আমি টপিকের মধ্যে রিলেটেড, মানে পিটি পড়াচ্ছি যেহেতু, পিটির সাথে রিলেটেড দুইটা স্কিলের কথা বলতেছি, ওই স্কিলের কথা বলাতেই কিন্তু বেশিগুলো আসছে। ওনাদের দোষ নেই, প্রসঙ্গটা আমি আনছি, যেহেতু আমার ক্লাস, আমি যে কোনো সময় যে কোনো প্রসঙ্গ আনতে পারি। ঠিক আছে, ওকে, গুড, বাট থ্যাংক ইউ ফর দ্য রিমাইন্ডার। আচ্ছা, সো লিসেনিং আর রিডিং এর ইম্পর্টেন্সটা বুঝাচ্ছি, কারণ এটা যদি আমি এখন না বলি, না আপনাদের মাথায় যদি এটা না ঢোকে এখন, বিলিভ মি, 1 মাস পরে যখন আপনারা যারা এটা ফলো করবেন না, আপনারা দেখবেন আপনাদের ইমপ্রুভমেন্ট, আর যারা করবে তারাও দেখবে তাদের ইমপ্রুভমেন্ট। এটা একদম স্পষ্ট দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাবে যে আপনার লিসেনিং আর রিডিং হচ্ছে মেইন, আর এর পাশাপাশি প্রত্যেক ক্লাসে যা যা পড়তেছেন সেটাকে প্র্যাকটিস করা। দ্যাটস ইট। অ্যাট এ টাইম আমি এমন ভাবে রুটিন করছি যাতে অ্যাট এ টাইম আপনি স্পিকিং আর লিসেনিং এরও রিলেটেড কোয়েশ্চেন গুলোকে একসাথে আমরা সলভ করে ফেলতে পারি। তো এটা স্পিকিং লিসেনিং এ আমি বেশি করছি, কারণ ওখানে করার স্কোপ ছিল। ঠিক আছে, কারো যদি নিজেদের ইন্টারেস্ট তৈরি হয় যে আমি পিটির বাকি কোয়েশ্চেন গুলো কেমন, এগুলো নিজেদের প্র্যাকটিস করতে থাকি, ভাইয়ের ক্লাসে করতে থাকি, কোনো অসুবিধা নেই, ভেরি গুড। আপনি একমাত্র 2টা চ্যানেল দিছি না আমি? হ্যাঁ, আপনি তো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সরি। তো যেটা বলতেছিলাম, আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। ঠিক আছে ভাইয়া, অক্টোবরের আগে কি সব ক্লাস শেষ হয়ে যাবে? হ্যাঁ, অক্টোবরের আগে হবে না। আপনার 16টা ক্লাস হইতে 1 মাসে 12টা ক্লাস, তো 1 মাস 1 সপ্তাহ লাগে। তো হইতে পারে, সরি, হইতে পারে, হওয়া উচিত, হওয়া উচিত। ঠিক আছে, যদি আমরা একটা এক্সট্রা ক্লাস করছি, তারপর আমি এটা কম্পেনসেট করবো, আমি বলছি। ঠিক আছে, আমি এটা কম্পেনসেট করে দিব একদিন। তো যাই হোক, অক্টোবরের আগে হয়ে যাওয়ার কথা তাহলে। এনিওয়ে, আমরা শুরু করি তাহলে। এবার রিড অ্যালাউড। তো আমাদের রিড অ্যালাউড বলার আগে আমি আরেকটা জিনিস বলে নিই, আমাদের কি কি কোশ্চেন আসতেছে আমাদের পুরো পিটি স্পিকিং এ, আরেকবার রিমাইন্ডার দিই। হ্যাঁ, দেখেন, এটা আমার মনে করে দিতে। প্রথমে রিড অ্যালাউড 6টা থেকে 7টা আসবে, তারপরে রিপিট সেন্টেন্স 10টা থেকে 12টা আসবে, ডেসক্রাইব ইমেজ 5টা থেকে 6টা আসবে, রিটেল লেকচার 2টা থেকে 3টা আসবে, অ্যান্সার শর্ট কোয়েশ্চেন 5টা থেকে 6টা আসবে, সামারাইজ গ্রুপ ডিসকাশন 2টা থেকে 3টা, আর রেসপন্ড টু আ সিচুয়েশন 2টা থেকে 3টা। তাহলে টোটাল কোয়েশ্চেন টাইপ 7টা, 7 টাইপের কোয়েশ্চেন, এক একটা এক এক রেঞ্জে আসবে। ঠিক আছে, তো কারো 2টা আসবে, কারো 3টা আসবে, কারো 5টা আসবে, কারো 6টা আসবে, মানে যে রেঞ্জে আছে ওই রেঞ্জের বাইরে আসবে, সবসময় এই রেঞ্জে আসবে। ওকে, যাই আসবে, যত নাম্বারই আসবে, ওরা 90-তে এটা কনভার্ট করে নেবে, এটা ওদের কাজ, এটা আমাদের কাজ না, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। ঠিক আছে, আমরা প্রত্যেকটা যেগুলোতে বেশি নাম্বার, আমাদের টার্গেট ওইটাতে। শোনেন, এখন তো 22টা কোয়েশ্চেন, পিটিতে 15টা কোয়েশ্চেনের উপর যদি ফোকাস করেন, 22টা না, 15টা কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট। আপনি আরামসে 70 ক্রস করতে পারবেন 15টা কোয়েশ্চেনে যদি ভালো করতে পারেন। ঠিক আছে, 15টা কোয়েশ্চেনে যদি অ্যাটলিস্ট 80% স্কোর উঠাতে পারেন, 70 পেয়ে যাবেন। 80% স্কোর করলে 70 পর্যন্ত যেতে পারবেন। 80% বেশি করলে 70 ক্রস করে 80-90-তে যাবে। আর এই 15টা কোয়েশ্চেন হচ্ছে মেইন, এখানে নাম্বার অনেক বেশি, তার মধ্যে রিড অ্যালাউড একটা। রিড অ্যালাউডকে টপ 5-এ রাখা যাইতো যদি আরেকটা সেকশনে ও শেয়ার করতো। এটা টপ 6-7 এর মধ্যে, হ্যাঁ, 6-7 এর মধ্যে। এনিওয়ে, রিড অ্যালাউড জিনিসটা খুবই সহজ, তবে অনেকের জন্য চ্যালেঞ্জিং, বিকজ রিড অ্যালাউড একটা কাজ করতে হয় যে কাজটা আমাদের অনেকে অভ্যস্ত না বলে সেটা আমরা
প্রথম দিকে একটু স্ট্রাগল করবো, কিন্তু আপনাকে তার মানে ওখানে প্রচুর এফোর্ট দিতে হবে। এফোর্ট এই কারণে দিবেন কারণ রিড অ্যালাউডে চাইলেই আপনি এটা ইমপ্রুভ করতে পারবেন এবং নাম্বার উঠাতে পারবেন ভালো। ঠিক আছে, এটার নাম্বার শুধুমাত্র স্পিকিং এ যাবে। ঠিক আছে, এটার নাম্বার কত? এক একটাতে নাম্বার 15 করে। কন্টেন্ট 5, প্রোনাউন্সিয়েশন 5, ফ্লুয়েন্সি 5। তো 6টা আসলে 90 নাম্বার, 7টা আসলে 105 নাম্বার। ঠিক আছে, 6টা আসলে 90 আর 7টা আসলে 105। ওকে, ইজি সব গেল। তো আমরা এখন এটা দেখতে কেমন স্ক্রিনে দেখি। দিস ইজ ইউর স্ক্রিন। ওকে, দিস ইজ ইউর স্ক্রিন। এটা হচ্ছে রিড অ্যালার্ট। সো স্ক্রিনে কি হবে? একটা টেক্সট লেখা থাকবে, ওকে। টেক্সটটা হবে কত বড়? 40 থেকে 60 ওয়ার্ড। দেখেন লাগে কি লেন্থ অফ টেক্সট কত? 40 থেকে 60 ওয়ার্ড। তো থাকলো এইটা স্ক্রিনে থাকবে প্রথমে 30 থেকে 40 সেকেন্ড যখন দিবে, এটা ডিপেন্ড করবে ওরা দিয়ে দিবে আপনাকে কত সময় আপনাকে প্রিপারেশন নেওয়ার জন্য দিবে। প্রথমে আপনাকে কিছু বলতে হবে না, প্রথম 30 থেকে 40 সেকেন্ড হচ্ছে আপনার প্রিপারেশন টাইম। এখন 30 হবে না 35 না 40 বা কত সেকেন্ড, 30 আর 40 এর মধ্যে, এটা ওরা এখানে বলে দিবে। এখানে লেখা আছে ইন 35 সেকেন্ডস। ইন মানে কিন্তু 35 সেকেন্ডের মধ্যে না, মধ্যে বলে নাই, ইন মানে 35 সেকেন্ড পরে। আমরা ছোটবেলা থেকে এত ভুল জিনিস শিখে আসছি, এত ভুল জিনিস, এটা বলার বাইরে। এবং এটার দায় আমরাও এড়াইতে পারবো না। আবার আমাদেরকে যাদের কাছ থেকে আমরা শিখছি, নট অনলি দ্য টিচার্স, যে এনভায়রনমেন্টে আমরা বড় হয়েছি এবং সেই এনভায়রনমেন্টে মানুষরা যেভাবে ইংরেজি ইউজ করছে, ইন মানেই মধ্যে বুঝায় সবসময় বলি। হ্যাঁ, ইন অ্যাকচুয়ালি তো মধ্যে বা ভিতরে বুঝায়। সময়ের ক্ষেত্রে ইন এইটা, সালের ক্ষেত্রে ইন 2025 হচ্ছে 2025 সালে। হ্যাঁ, ওইটা ঠিক আছে, কিন্তু যখন বলতেছি ইন 35 সেকেন্ডস, 35 সেকেন্ডস কিন্তু একটা সময়ের লেংথ। যখন সময়ের লেংথ বুঝায়, আর 2025 কিন্তু একটা সময়কে বুঝাইতেছে। হ্যাঁ, 2025 365 দিনকেই বুঝাইতেছে, কিন্তু নির্দিষ্ট 365 দিন। তো এখানে 35 সেকেন্ড লেংথ দাও, তো এখানে ইন মানে বুঝায় 35 সেকেন্ড পরে। ইউ মাস্ট রিড দিস টেক্সট অ্যালাউড। বাইরে গেলে ধরেন আপনার ফ্রেন্ড হলো, ফরেন একটা ফ্রেন্ড হলো, এটা হওয়াটা স্বাভাবিক। আপনি আপনার বাসায় অর্গানাইজ করছেন একটা দাওয়াত পার্টি, আপনি ওরে বললেন যে এইটা টাইম, তো ওরে ফোন দিচ্ছেন তুমি কই, বা ওকে একটা কাজও দিচ্ছিলেন যে করে আসবে। ও আপনাকে বলবে আই উইল বি ইন ইউর প্লেস অর আই উইল বি দেয়ার ইন 10 মিনিটস। আর আপনি যদি ভাবেন যে 10 মিনিটের মধ্যে আসবে, এখন আপনি 9 মিনিটের সময় বা 10 মিনিটের সময় ফোন দিয়ে বলেন ডিউড ওয়্যার আর ইউ, রাইট, মানে তুমি কই, তোমার তো 10 মিনিটের মধ্যে আসার কথা। হি উইল লাফ এট ইউ বিকজ ইন 10 মিনিটস মানে হচ্ছে 10 মিনিট পরে। যদি মধ্যে বুঝায় এখানে উই দিলে হবে। ঠিক আছে, যাই হোক, এটা আমাদের জাস্ট ছোট্ট একটা গ্রামারের ইয়ে বলে দিলাম, বা ইংলিশের একটা ইয়ে বলে দিলাম। তো আমরা 35 সেকেন্ডস পরে আপনাকে এই টেক্সটটা জোরে জোরে পড়তে হবে। জোরে জোরে পড়া হচ্ছে অ্যালাউড, যত ন্যাচারালি সম্ভব, যত ন্যাচারালি এবং যত পরিষ্কার ভাবে সম্ভব। ন্যাচারালি বুঝাইতে বলতে বুঝাইছে ফ্লুয়েন্সি, আর ক্লিয়ারলি বলতে বুঝাইছে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ। অ্যাকসেন্ট না, ব্রিটিশ অ্যাকসেন্ট না, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট না, আমেরিকান অ্যাকসেন্ট না। They don't care about your accent. They don't score you according to your accent. আপনার অ্যাকসেন্ট দিয়ে কিচ্ছু যায় আসবে না ওদের। উচ্চারণটা ক্লিয়ার, স্পষ্ট হইতে হবে, কারেক্ট হইতে হবে, যাচ্ছে আর কিচ্ছু না। এই কারণে ইন্ডিয়ানরা স্পিকিং এ সবচেয়ে বেশি স্কোপ করতে পারে, বিকজ ওদের উচ্চারণ সবচেয়ে স্পষ্ট। আমার শোনা পৃথিবীতে যত ধরনের অ্যাকসেন্ট আছে, ইন্ডিয়ানদের একটা ইংলিশ অ্যাকসেন্ট আছে, ওই ইংলিশ অ্যাকসেন্ট এত ক্লিয়ার যেটা ইজিলি বোঝা যায়। ইউ ডোন্ট নিড সাবটাইটেল ফর দ্যাট। সো ওরা কিন্তু ব্রিটিশ, আমেরিকান, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট ইউজ করে না মোস্ট অফ। তো এখানে উচ্চারণে অ্যাকসেন্টের কোনো কাজ নেই। ন্যাচারালি মানে ফ্লুয়েন্টলি মানে মানে ঘোড়ার গতিতে পড়ে যাওয়া, এইটাকে ফ্লুয়েন্সি বলে না, এটাকে ন্যাচারাল বলে, কারণ আপনি ন্যাচারালি এইভাবে কথা বলেন না। তো এটা আপনাদের বুঝতে হবে। এই কারণে এপিউনি, আলফা পিটি বা থার্ড পার্টি, যত থার্ড পার্টি না মানে থার্ড গ্রেডের, আমি বারবার থার্ড পার্টি বলছি, সরি, থার্ড গ্রেডের যত অ্যাপ আছে, ওদের যে স্কোরিং, ওইটা দেখে দয়া করে নিজেকে জাজ করবেন না। ওদের পোর্টালে বা ওদের অ্যাপে বা ইয়েতে আমি দেখছি
আপনি যদি দ্রুত না বলেন, মানে একদম ফাস্ট, ফুল স্টপে থামে না, কমায় থামে না, সে তখন আপনাকে স্কোর দেয়। অথচ মেইন এক্সামে কিন্তু এটা না। মেইন এক্সামে হচ্ছে কমায় আপনি একটু পজ দিবেন, সামান্য একটু পজ দিবেন, ফুল স্টপে থামবেন। তো এই জিনিসগুলা কোনো মাথায় রাখবেন যে আমরা যেই থার্ড গ্রেডের এআই সাপোর্টেড অ্যাপ ইউজ করতেছি, ওদের বেস্ট পার্ট কি জানেন? ওদের বেস্ট পার্ট হচ্ছে ওদের ম্যাটেরিয়াল, অনেক ম্যাটেরিয়াল। আমি বলবো না যে আপনারা ওখানে ওখানে যাবেন না, একদম যান ভাই, প্র্যাকটিস করেন, বাট দয়া করে রিডিং আর সরি স্পিকিং আর রাইটিং এর যে স্কোরটা দেখেন ওখানে, ওইটাকে দিয়ে নিজেকে জাজ করবেন না। ওইটা সবসময় অ্যাকুরেট না, মোস্ট অফ দ্য টাইম ওইটা ইনঅ্যাকুরেট, মানে ওইটা আপনার নিজের একটা প্রপার রিফ্লেকশন দেয় না আপনার প্রিপারেশনে। ঠিক আছে, রিডিং আর লিসেনিং ইজ ফাইন বাই দ্য ওয়ে। রিডিং আর লিসেনিং কিন্তু অ্যাপেও যা, পোর্টালেও তা, পিয়ারসনের মেইন যে এক্সামের এআই ওইটাও তা। কারণ ওগুলো হচ্ছে নরমাল, এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর অ্যান্সার কি হবে, এমসিকিউ এর অ্যান্সার কি হবে, ইটস ইজি ফর এনি এআই ইন দ্য ওয়ার্ল্ড। সো যখন আসে একটা মানুষের কথা বলার ধরন, ফ্লুয়েন্সি মাপা, তারপরে উচ্চারণ বোঝা, এটার ক্ষেত্রে এআই লেভেলের ব্যাপার আছে, স্ট্যান্ডার্ডের ব্যাপার আছে। স্ট্যান্ডার্ড লো হইলে এআই আপনার ফ্লুয়েন্সিকে সঠিকভাবে জাজ করতে পারবে না। তারপরে ইভেন আমি বলবো খুবই বাজেভাবে প্রোগ্রাম এপিউনি আলফাবেটির এআই এখনো, আমি বলবো কেন আমি জানি না, ওরা এখনো কেন ফিক্স করতেছে না। দে নো আই, মানে যে অ্যাকচুয়াল এক্সামে ফ্লুয়েন্সি বলতে কি বোঝায়, তো ওটার জন্য ওরা কেন ইয়ে করেন আমি জানি না। তারপর ওরা টেমপ্লেটকে সাপোর্ট করে, টেমপ্লেট সাপোর্টেড না। মেইন এক্সামে আপনি কখনো টেমপ্লেট ইউজ করে লিখতে পারবেন না, মানে অ্যাটলিস্ট এসে তো না, মাস্ট। বাকিগুলো তাও একটু চালায় নেওয়া যায়, এসে তো অসম্ভব। বাকিগুলো চালানোরও ইয়ে আছে, টেমপ্লেটেরও মান আছে, কোয়ালিটি আছে। এনিওয়ে, সো দয়া করে যা বললাম এই কথাগুলো কেন বলতেছি, যে যখন আপনারা অনেকেই অলরেডি প্র্যাকটিস করা শুরু করছেন আমি জানি, বা হয়তো এখন করবেন ভাবতেছেন, করেন, ম্যাটেরিয়াল অনেক প্র্যাকটিস করা ভালো যাবে, ফাইন। কিন্তু দয়া করে রিডিং আর রাইটিং সেকশনের স্কোর দেখে আপসেট হবেন। তার থেকে বেটার স্কোর আমাদের পোর্টাল দেয়, বেটার অ্যাকুরেসিতে দেয়, বেটার অ্যাকুরেসিতে দেয়। আর আমাদের পোর্টালের থেকে বেটার হইতেছে, মানে দ্য বেস্ট হচ্ছে পিএসসি। তো যাই হোক, 35 সেকেন্ড পরে আপনি এটাকে পড়বেন জোরে জোরে, মানে গলা ফাটায় না, নর্মাল ভয়েস। ইউ হ্যাভ 35 সেকেন্ডস টু রিড অ্যালাউড। এখন এইটা পড়ার জন্য, নিচের লেখাটা পড়ার জন্য আপনাকে সময় দিচ্ছে 35 সেকেন্ডস। প্রিপারেশনের টাইম যা, বলার টাইমও তা। তাহলে 30 সেকেন্ড যদি দেয় প্রিপারেশন টাইম, তাহলে আপনার টেক্সটটা ছোটই হবে, আরেকটু ছোট হবে, 30 সেকেন্ডে বলার মতো। 40 সেকেন্ডের যদি প্রিপারেশন টাইম থাকে, চান্সেস বেশি যে আপনি 40 সেকেন্ড পাবেন বলার জন্য। তার মানে ওই টেক্সট ওইরকমই লেংথ। যত সেকেন্ডই দিবে আপনাকে, ট্রাস্ট মি, আপনাকে তাড়াহুড়া করতে হবে না। আই ক্যান গ্যারান্টি দিস। দয়া করে তাড়াহুড়া করবেন। নর্মাল স্পিডে বললেও আপনি একটা 30 সেকেন্ডের কন্টেন্ট বা 35 সেকেন্ড, আমি যেমন 30 সেকেন্ডের কন্টেন্ট আমি নর্মাল স্পিডে বললে 20 থেকে 22 সেকেন্ডে শেষ হয়ে যায়। জোরে গেলে 23-24 এরকম যায়, সর্বোচ্চ 25। তাড়াহুড়া করার দরকার নেই। আপনি তারা মানে এই মাথায় পেইন্টাই রাখবেন না যে টাইম শেষ হয়ে যাবে, নো, রিল্যাক্স। না হলে আপনার ভুল হবে, ভিতরে কথা বলার মধ্যে ভুল হবে, ওইখানে নাম্বার যাবে বেশি। আচ্ছা, এটা কয়টা আসবে জানি আমরা, ঠিক আছে। স্পিকিং টাইম ভ্যারিজ অ্যাকর্ডিং টু লেংথ অফ টেক্সট, মানে কতক্ষণ সময় থাকবে বলার, 30 না 35 না 40, এটা টেক্সটের লেংথের উপর। ওকে, ফাইন। এখন স্কোর কত এটাতে? 15 করে, রাইট? 15 কিভাবে ভাগ, মানে ভাগ করা বা কিসের উপর বেস করে 15 দেয়? 15 ভাগ হচ্ছে কন্টেন্টে 5, প্রোনাউন্সিয়েশনে 5, আর ফ্লুয়েন্সিতে 5। ওকে, আমি এখন স্কোরিং দেখাবো আপনাদেরকে। স্কোরিং বুঝতে হবে, সবার স্কোরিং বুঝতে হবে। গত ক্লাসে মাহফুজ ভাই মনে হয় আমাকে জিজ্ঞেস করছিলেন যে সেলফ ইভালুয়েশন, এটা আমার ভালো লাগছে। আমি সত্যি কথা মাহফুজ ভাই, আমি খুব কম স্টুডেন্টের কাছ থেকে এরকম কথা শুনতে পাই। কারণ বাকিদেরকে আমি একটা জিনিস বলি, বিশ্বাস করেন মাহফুজ ভাই যে কথাটা ওইদিন বলছে, যে আমি নিজেকে জাজ করবো কিভাবে, নিজেকে জাজ করতে পারাটা খুবই জরুরি একটা কাজ। ওভারঅল লাইফে আপনি পিটি করেন, আপনি লাইফে নিজেকে আগে জাজ করতে হবে, নিজেকে আগে বুঝতে হবে। জাজ করা মানে অন্যের প্রতি জাজমেন্টাল না হয়ে আগে নিজেকে জাজ করা, বা নিজের, আমি বলতেছি লাইফের বাদে, এবার আসি পড়াশোনায়, পিটিতে আপনি নিজে বুঝতে হবে। আমাদের তো এখানে আরো বেশি দরকার। পিটির এআই গুলা তো অ্যাপে বা পোর্টালে অ্যাকুরেসি লেভেল তো অ্যাটলিস্ট মেইন এক্সামের থেকে লো। আমি যদি জানি কিভাবে স্কোর করে রিড অ্যালাউডে আমাকে, মানে কিভাবে বললে আমি নাম্বার বেশি পাবো আর কিভাবে বললে নাম্বার কমে যাবে, এটা যদি আমার জানা থাকে, যার কারণে প্রতি ক্লাসে, মানে যেসব ক্লাসে স্কোরিং বোঝানোটা জরুরি, আমি প্রত্যেক ক্লাসে স্কোরিং বুঝাই দেবো।
যেখানে যেখানে জরুরি। এটা রিডিং পর্যন্ত, স্পিকিং আর রাইটিং এর চলবে, আর হচ্ছে লিসেনিং এর একটা কোশ্চেন। বাকি স্কোরিং গুলো খুব ইজি, হইলে নাম্বার 1 পাবেন, নাইলে পাবেন না, শেষ। বাকিগুলোতে স্কোরিং এর উপর ভাগ করা আছে। তো এখানে দেখেন কন্টেন্টে 5, আমি কিন্তু 3-4-5 লিখে রাখছি। কেন? কন্টেন্টে 2 পাওয়ার তো ইচ্ছা আমার নাই, কারণই নেই। 2 পাইলে তো আমার স্কোর উঠবে না, কোনোভাবেই উঠবে না, 3ই উঠে না। কিন্তু আমার এই জন্য আমি 2 নিয়ে আলোচনা করি না, কোনোটাতেই 2 নিয়ে আলোচনা করি না, কারণ 2 পাওয়াটা আমাদের লক্ষ্য না। ঠিক আছে? তো যেটা আমার দরকার নেই সেটাকে আমি চোখের সামনে রাখবো, সিম্পল কথা। আমার ফোকাস হবে অবভিয়াসলি, আমার টার্গেট থাকবে 5 পাওয়া, অবভিয়াসলি হিট করতে হবে 5। কেউ যদি মনে করেন আজকে ক্লাস করার পর আমি তো 5 মনে হয় কন্টেন্টে 1-2টা ওয়ার্ড আমার মিস যাবেই, ফ্লুয়েন্সিতে আমি 5-5 পাবো না, ফ্লুয়েন্সিতে 5-5 ওঠানো কঠিন, প্রোনাউন্সিয়েশনও হবে না, মানে নিজের অবস্থা, নিজের কারেন্ট সিচুয়েশন দেখে যদি নিজেকে জাজ করেন, জাজমেন্টটা ঠিক আছে, কিন্তু যদি মনে করেন, এইভাবে চিন্তা করেন আর এইভাবে যদি মাথায় রেখে দেন থটটা, আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি মেইন এক্সামে পারবেন না। কেন জানেন? আপনি বলেন যে আচ্ছা আমার তো এখন এই অবস্থা নাই, কিন্তু আমি এই জায়গায় যাওয়া তো সম্ভব। কিভাবে? আমি প্র্যাকটিস করবো বেশি করে, জাস্ট যে যে জিনিসগুলো মাথায় রেখে প্র্যাকটিস করা লাগবে, স্ট্র্যাটেজি গুলো মাথায় রেখে, টিপস যেগুলো বলা হয়েছে সেগুলোকে মাথায় রেখে আমি যদি প্র্যাকটিস করি, আমি পারবো। ইউ ক্যান অ্যাকচুয়ালি, বাট নেভার কম্প্রোমাইজ উইথ ইউর টার্গেট। কেউ ভুলেও বললেন না, সেটেল করে ফেললেন না নিজেকে যে ভাই ঠিক আছে আমি 4 পাবো শিওর, এটারে ধরেই আমি চিন্তা করি। নো, এটা হচ্ছে লুজার মেন্টালিটির থট। লুজার মেন্টালিটির থট আমি পছন্দ করি না। আমার এই ক্লাসে আমার আইএলস এর, আমার অফলাইন আইএলস এর ব্যাচে কয়েকজন ভাই আছেন, তারা আসলে আইএলস এর প্রিপারেশনের মাঝখানে তাদের মনে হয়েছে তাদের হাতে সময় করতে, তারা পিটিতে শিফট করছে। তো যাই হোক, তারা বলতে পারবেন আমি ক্লাসে কিরকম অ্যাগ্রেসিভ থাকি। আমি খুব অ্যাগ্রেসিভ মেন্টালিটির। কিরকম? লাইফের ব্যাপারে, আমি লাইফের ব্যাপারে অ্যাগ্রেসিভ। কেন জানেন? আমরা যে অবস্থায় আছি এখন পৃথিবীতে, এটা অনেক ব্রুটাল অ্যান্ড ক্রুয়েল। আপনাকে ব্রুটাল বা ক্রুয়েল হওয়া লাগবে না, আপনি কাইন্ড অ্যান্ড হাম্বল থাকেন, কিন্তু আপনি অ্যাগ্রেসিভ মেন্টালিটি, মানে লুজার মেন্টালিটিতে থাকেন না, উইনার মেন্টালিটিতে আসতে হবে। যে আপনি পারবেন, আপনাকে পারতে হবে, চেষ্টা করবো, জান দিয়ে দিব। ভাই আপনি এই দেশ থেকে যেতে পারলে আপনি জানেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। ট্রাস্ট মি, ইউ নো দ্যাট। আমি জানি, আপনিও জানেন, আমিও জানি। চাইতে হবে আপনার, খরচ আপনার, কাজ করবেন আপনি। এবার আপনি ভালো মতন বুঝুন কি করবেন। আমি আপনাদেরকে গাইড করব, আপনারা যদি আমার কথাগুলো শোনেন আপনি আপনার স্কোরে যাইতে পারবেন। বাট এক একজন এক এক পেসে যাবেন, এটা কিন্তু বলে রাখি আগে থেকে। আপনারা সবাই একই পেসে শিখতে পারবেন না, ঠিক আছে? আরেকজনের সাথে নিজেরা কম্পেয়ার করবেন না। আরেকজন তরতর করে চলে যাচ্ছে আর আমি স্লো, বা আমি কি বলে, আমার প্রোগ্রেস, আমার উন্নতি হচ্ছে স্লো, তার মানে আমি মনে হয় স্টুপিড, আমি মনে হয় ডাম, বা আমার দিয়ে হবে না। এসব স্টুপিড চিন্তা ভাবনা করবেন না। উইনার মেন্টালিটি, সে তার মতো, আমি তো ওর সাথে কম্পিট করতেছি না, আপনার কম্পিটিশন আপনার সাথে। ওকে, সো কখনো 4-এ সেটেল করবেন না। যদি আজকে 3-এ থাকেন, টার্গেট কেমনে 4-এ যাব, যখন 4-এ যাবেন টার্গেট থাকবে কেমনে 5-এ যাব। বাট নেভার সেটেল ফর 4 এনিওয়্যার, নট ইভেন 4। কথা বুঝেন ভাই, ভুল হলে হোক, 4 পাইছেন, আমার কথা হচ্ছে আপনি এফোর্ট দিচ্ছেন 5 পাওয়ার। আপনি বলতে পারবেন নিজের কাছে যে আমি 5 পাওয়ার এফোর্ট দিচ্ছি, তাইলে হয়েছে। তাই যদি এফোর্ট দিতে থাকেন আপনি 5-এ পৌঁছাতে পারবেন, একদম সিম্পল হিসাব। তো আমরা যারা ক্লাস করছি তারা কিন্তু জানে আমি কিন্তু লুজার মেন্টালিটি পছন্দ করি না। ক্লাসে কিন্তু আমি সেই রকম ছাড়ি স্টুডেন্টদেরকে যারা এরকম লুজার মেন্টালিটি শো করে আমার সামনে। আমার কাছে মানে তার এটা কঠিন লাগতেছে, এই লাগতেছে, ওই লাগতেছে। নো, কোনো কিছু কঠিন না। কঠিন মনে করলে কঠিন। আপনার ব্রেন ঠিক এইভাবে কাজ করে, আপনি যেটাকে কঠিন মনে করবেন সে এমনি কঠিন বানায় রাখবে, আপনার সারা জীবন বানায় রাখবে। আপনি মনে করবেন এটাকে ইন্টারেস্টিং। নাথিং ইজ টাফ, চ্যালেঞ্জিং, and nothing is কি বলে solvable until you try enough times। ঠিক আছে? তো আশা করি সবাই 5 পাওয়ার ট্রাই করবো, মানে এফোর্টটা দিব 5 পাওয়ার, চোখ থাকবে 5-এ। শোনেন, কন্টেন্টে 5 কেন পায়? একটা লেখার, একটা টেক্সটের, এই যে একটা প্যারাগ্রাফ আপনাকে দিবে, এই প্যারাগ্রাফে যতগুলা ওয়ার্ড আছে না, প্রত্যেকটা ওয়ার্ড যদি আপনি বলে যেতে পারেন, আপনার স্পিচে যদি প্রত্যেকটা ওয়ার্ড শোনা যায়, কন্টেন্টের প্রত্যেকটা ওয়ার্ড, এটাকে কন্টেন্ট বলে, লেখাটাকে কন্টেন্ট বলতেছে। এই টেক্সটে কন্টেন্টের প্রত্যেকটা ওয়ার্ড যদি আপনি যেভাবে লেখা আছে সেভাবে বলতে পারেন, আপনি 5-এ 5 পাবেন। এটার সাথে ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশনের সম্পর্ক নাই, আপনি 5-এ 5 পাবেন সবগুলো। আচ্ছা ঠিক আছে। অবভিয়াসলি 3টা জিনিস করতে পারবেন না, না হলে 5 পাবেন না। কোনো ওয়ার্ড রিপ্লেস করতে পারবেন না। লেখা আছে
টেক্সট, আপনি বললেন টেস্ট, টেস্ট মানে পরীক্ষা আর টেক্সট মানে লেখা। টেক্সটের জায়গায় আপনি টেস্ট বলছেন, আচ্ছা, বা রিডের জায়গায় আপনি কথায় কথা মানে রিডিং বলে ফেলছেন বা রিডস বলে ফেলছেন, মানে যে ওয়ার্ডটা আছে সেটা না বলে অন্য একটা ওয়ার্ড বলছেন, তাহলে আপনি রিপ্লেস করছেন, আপনি 5 পাবেন না। একবারেও যদি রিপ্লেস করি 5 পাবেন না। টাফ আছে বাট অ্যাচিভেবল। আমি পারছি ভাই, আমি কিন্তু ইংলিশ মিডিয়ামের ছেলে না। বাংলাদেশের ম্যাক্সিমাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের যে টিচার, 80% টিচাররা কিন্তু বাংলা মিডিয়ামের, এটা মনে রাখবেন। আমরা জানি আপনি কিসের মধ্যে দিয়ে যাইতে পারেন, আমাদের জানা আছে। অমিটিং মানে হচ্ছে বাদ দেওয়া, কোনো ওয়ার্ড বাদ দিতে পারবেন না। আর লাস্ট হচ্ছে অ্যাডিং এনি ওয়ার্ড, কোনো ওয়ার্ড অ্যাড করতে পারবেন না, যেটা লেখা নাই ওখানে ওটা অ্যাড করতে পারবেন না। সিম্পল হিসেবে, ঠিক আছে? একটাও যদি করেন, একবারও যদি করেন 5 আর পাবেন না, মানে নিখুঁত হইতে হবে। তাহলে এগুলো 5, রাইট? 4 পাবেন কখন? একটা ধরেন 50 ওয়ার্ডের একটা টেক্সট আপনার সামনে, আপনি কিন্তু ওয়ার্ড গুনবেন না দয়া করে, রাইট? ওয়ার্ড গুলার দরকার নেই। ধরেন আনুমানিক 50 ওয়ার্ডের একটা আছে আপনার কাছে। আপনি ওই 50 ওয়ার্ডের টেক্সটে একটা ওয়ার্ড যদি মিস করে যান, আপনার 4-এ চলে আসবে। 2টা ওয়ার্ড যদি মিস করেন বা একটা ওয়ার্ড মিস করছেন, একটা ওয়ার্ড অ্যাড করে ফেলছেন, মানে 50টার মধ্যে 48টা কারেক্ট হচ্ছে, তখনও 4। যদি 3টা এরকম ভুল হয়, রিপ্লেস করছেন, অমিট করছেন, অ্যাড করছেন, তাও 4-এ থাকবেন। তো সোজা কথা, টেক্সটের 71 থেকে 99% অফ দ্য টেক্সট যদি আপনি কভার করেন, আপনি 4-এ থাকবেন। তার মানে হিসাবে যদি আমি 50 ওয়ার্ডের হিসাব করি, যতক্ষণ পর্যন্ত আপনি 36 থেকে 49টা ওয়ার্ড কারেক্ট বলতেছেন, আপনি 4 পাবেন। কিন্তু যখনই 36-এর নিচে যাবেন, আর আপনি 36-32 হিসাব করেন না, আপনি হিসাব করবেন 4 পাবো কখন? 71 থেকে 99%। মানে বেসিক্যালি একটা ওয়ার্ড মিস গেলেই 4। কিন্তু 3 পাওয়া কি আমাদের উচিত? ডু ইউ থিঙ্ক আমরা এরকম একটা লেখায় আমরা 10, 13, 14টা ভুল করা উচিত আমাদের? না, 10টাও তো উচিত না। জোরে গেলে 5-6টা, তো 5-6টা যদি ভুল করেন আপনি 4 পাবেন, 3 পাবেন না, 4 পাবেন। কিন্তু এটাতে যদি স্যাটিসফাইড হয়ে যান, এটা একটা ভালো জিনিস যে 4 অনেকক্ষণ ধরে 4-এ থাকা যায়। কিন্তু টার্গেট এটাতে সেটেল করেন না। 4 পাইলেও এফোর্ট দিবেন 5-এর, অবশ্যই 5-এ পৌঁছে দিতে পারবেন, ঠিক আছে? তো আমরা তাহলে এই কন্টেন্টের জায়গাটা ক্লিয়ার। 3-এ কখন যাব? যখন আমি 70% এর কম বলবো, 50% থেকে 70% এরকম একটা রেঞ্জ, তখন আমি 3 পাবো। আমাদের 3 পাইলে হবে না, কোনোভাবেই হবে না, ঠিক আছে? যে 50 লাগবে তারও হবে না, মানে পোষাইতে পারবে অন্য কোয়েশ্চেন দিয়ে, কিন্তু যদি আপনি রিড অ্যালাউডের মতন কোয়েশ্চেনে কন্টেন্টে 3 পান, তাহলে অন্য কোয়েশ্চেনও আপনি সাফার করারই কথা। সো ঠিক আছে, ওকে। ফ্লুয়েন্সিতে আসি। আমি মার্ক স্কোরিং শেষ করার পর আমি আপনাদের কোয়েশ্চেন নিব। হ্যাঁ, কোয়েশ্চেন যাদের যাদের আছে লিখে রাখেন। যখন এই পার্টের কথা শেষ, তখন এই পার্ট সংক্রান্ত কোয়েশ্চেন করবেন। তারপর পরের পার্টে যাব, স্ট্র্যাটেজি কিভাবে বলবো, কিভাবে না বলবো, কি করতে হবে কি না করতে হবে, ওখানে ওটা শেষ করার পর তারপর আবার কোয়েশ্চেন। ওকে, ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি মানে হচ্ছে সাবলীল ভাবে বলা। রিডিং দ্য কন্টেন্ট উইদাউট এনি হেজিটেশন, রিপিটিশন, ফলস স্টার্ট। 3টা জিনিস, হেজিটেট করতে পারবেন না, এরকম হেজিটেট করতে পারবেন না, ঠিক আছে? বা সাউন্ড করলেন না, কিন্তু এক ওয়ার্ডের পর রিডিং দ্য কন্টেন্ট উইদাউট এনি হেজিটেশন, এই যে পজটা দিলাম, নো, এগুলো দেওয়া যাবে না। রিপিটেশন, একটা ওয়ার্ড বলে ফেলে আবার মনে পড়লো যে এটা তো ভুল বলছি, চেঞ্জ মানে আবার রিপিট করি, এটা করা যাবে না। রিডিং দ্য কন্টেন্ট উইদাউট, এই যে রিপিট করলাম, এটা করা যাবে না। বুঝতে পারছি জিনিসটা? ওকে। ফলস স্টার্ট মানে কি? ধরেন ফুল স্টপ আছে একটা জায়গায়, আপনি ফুল স্টপের জায়গাটা না পড়ে, মানে ট্রাফিক সিগন্যালে রেড সিগন্যাল মারছে, আপনি গাড়ি, বাংলাদেশে যেমন গাড়ি চালায় আর কি, আপনি রেড সিগন্যাল না মেনে আপনি চলে গেলেন, মানে ফুল স্টপে থামার কথা, আপনি ইউ ডিডন্ট স্টপ দেয়ার। ফর এক্সাম্পল দেখেন, আমি এখান থেকে পড়া শুরু করি। এখানে দেখেন, অ্যাকর্ডিং টু আ গ্লোবাল স্টাডি দ্যাট রিভিলড আ ওয়েভ অফ কোম্পানি ওরিয়েন্টেড রিফর্মস অ্যাক্রস দি মিডল ইস্ট, এভাবে থামার কথা। আর আপনি যদি বলেন আ ওয়েভ অফ কোম্পানি ওরিয়েন্টেড রিফর্মস অ্যাক্রস দ্য মিডল ইস্ট, দ্য ওয়ার্ল্ড ব্যাংক র্যাঙ্কিংস হুইচ টুক এট, কমায় থামলেন না, ফুল স্টপে থামলেন না, এটাকে বলে ফলস স্টার্ট।
এই তিনটার একটাও করা যাবে না, হেজিটেট করা যাবে না। হেজিটেশনটা আরেকবার এক্সাম্পল দিই, দেখেন হেজিটেশনের এক্সাম্পল দিই, প্রথম সেন্টেন্স পড়ে বা লাস্ট সেন্টেন্সটা পড়ে। দ্য ওয়ার্ল্ড ব্যাংক র্যাঙ্কিংস ওকে সরি আমি সাউন্ড শুনছি মনে হয়। এনিওয়ে হেজিটেশন শুনেন, দ্য ওয়ার্ল্ড ব্যাংক র্যাঙ্কিংস which look at business regulations also showed that the pace of business reforms in Eastern Europe, এই যে তারপরে একটা জায়গায় পজ দিলাম রেগুলেশনস এর আগে, এগুলো করা যাবে না। রিপিট মানে দ্য ওয়ার্ল্ড ব্যাংক র্যাঙ্কিংস, রিপিট করছে, এটা করা যাবে না। ভুল যদি বলে ফেলেন বলে চলে যাবে, ভুল বলছেন না বলে চলে যান, রিপিট করেন না। ওকে হ্যাঁ, ভুল করলে কন্টেন্টে নাম্বার যাবে, কিন্তু আপনি যদি ভুল করে আবার রিপিট করেন তখন কন্টেন্টেও যাবে, ফ্লুয়েন্সিতেও যাবে। ঝামেলাটা হচ্ছে এইটা, এক জায়গায় কূপটা পড়ুক, এমনিতেও তো এখানে এক গেলে চারই থাকবেন অনেকক্ষণ, তো এইখানে তো ধরা শুধু শুধু এই প্যারাটা নেওয়ার দরকার নেই, বা এখানে তো ইম্প্যাক্টটা ফেলার দরকার নেই, তাই না? এই জন্য ভুল ওয়ার্ড যদি বলেও ফেলেন, ভুলে ভুলে বলে ফেলছেন, তারপরও লেট ইট বি, আগায় যান, ঠিক আছে? আর হেজিটেশন কাটাবেন হচ্ছে প্র্যাকটিস দিয়ে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ওকে, আর ফলস স্টার্ট তো বুঝাইলামই। ফলস স্টার্ট ইজিলি ইগনোর করা যায়। ফলস স্টার্ট হচ্ছে ভাই ফুল স্টপে থামবেন, কমাতে ফুল স্টপে 1 সেকেন্ড থামবেন, কমাতে একটু 1 সেকেন্ডের কম, সামান্য একটু থামবেন, পজ দিবেন। যদি একবারও করেন এগুলার একটাও যদি একবার করেন, আপনি 4-এ চলে আসবেন। কন্টেন্টটা পড়ছেন আপনি, কিন্তু 1 থেকে 3টা মিস্টেক করছেন। মনে করেন একবার হেজিটেট করছেন, 2বার ফলস স্টার্ট করছেন, বা 2বার রিপিট করছেন, একবার হেজিটেট করছেন, মানে টোটাল তিনটা মিস্টেক করছেন, বা একটা একটা করে করছেন। এই পর্যন্ত হলে আপনি 4-এ থাকবেন। যখনই 3টার বেশি মিস্টেক করবেন, আপনি 4 থেকে 3-এ চলে আসবেন। 3-এ থাকবেন কতক্ষণ? 3 মিস্টেকের পর থেকে শুরু করে আরো মনে হয় 3-4টা মিস্টেক পর্যন্ত অ্যালাউ করে, বাট এটা আমার জানার বিষয় না। আমার তো 3টা আমি জাস্ট শো দিয়ে রাখছি, মানে জাস্ট ফর নো রিজন আমি দিয়ে রাখছি। আর তারপর একটা কম্পেয়ার করার জন্য, 4-এর সাথে কম্পেয়ার করার জন্য। মেইন কাহিনী হচ্ছে ভাই আপনার 5 টার্গেট করলে যাতে আপনি 4-এ পড়েন। কখনো টার্গেট কম রাখবেন না, আপনার যার লাগবে 60 সে টার্গেট করবে 70 পিটিতে। ট্রাস্ট মি, এটা না করলে পারবেন না। যার লাগবে 50 তার মিনিমাম 60 টার্গেট করা উচিত, 60 না হলেও 55 তো মাস্ট। কোনোভাবেই যা লাগবে তা টার্গেট করবে না, তার বেশি টার্গেট করবে, ঠিক আছে? ওকে, প্রোনাউন্সিয়েশনে আসি। কন্টেন্টটা পড়লেন, ক্লিয়ার মানে কি? স্পষ্ট, কারেক্ট, সঠিক, দুইটা কিন্তু আলাদা জিনিস। আপনি সঠিক উচ্চারণ করতে পারেন, কিন্তু আবার স্পষ্ট উচ্চারণ না। আমি আপনার কথা বুঝতেছি না, মুখের মধ্যে রেখে কথা বলতেছেন, বা আপনার কথার স্টাইলটা এমন যে প্রোনাউন্সিয়েশন কারেক্ট হইলো ক্লিয়ার না, এরকম কিন্তু হয়। আবার খুবই ক্লিয়ার সাউন্ড পাইতেছি আমি আপনার, স্পষ্ট প্রত্যেকটা লেটার শুনতে পাচ্ছি, কিন্তু উচ্চারণটা ভুল বলতেছি। বুঝতে পারছি? তো ক্লিয়ার আর কারেক্ট প্রোনাউন্সিয়েশন, এটার সাথে অ্যাকসেন্টের কোনো সম্পর্ক নাই। ব্রিটিশ অ্যাকসেন্ট শুনবো নাকি অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট বেশি শুনবো, নাকি আমেরিকান অ্যাকসেন্ট বেশি শুনবো, কোন অ্যাকসেন্ট শিখবো, এসব কোনো দরকার নেই। আইএলটিএস ওইগুলো কেউ দেখে না, পিটিতেও কেউ দেখবে না, দেখেন, ঠিক আছে? সিম্পল কথা। তো এগুলো নিয়ে মাথা ব্যথা রাখেন। তো ক্লিয়ার আর কারেক্ট, এখন ক্লিয়ার আর কারেক্ট বুঝতে হইলে কোনটা ক্লিয়ার না আর কোনটা ইনকারেক্ট, এই উচ্চারণগুলো দেখি, হ্যাঁ, তাইলে বুঝবেন যে ক্লিয়ার আর কারেক্ট না কোনটা, সেটা আমরা 4-এ গেলে বুঝতে পারবো। যদি আমি একটাও আনক্লিয়ার বা একটাও ইনকারেক্ট উচ্চারণ করি একটা ওয়ার্ডের, তাহলে আমি 4-এ চলে আসবো। এরকম 4টা ভুল পর্যন্ত আমাকে অ্যালাউ করবে। 1 থেকে 4টা টোটাল ইনকারেক্ট আর আনক্লিয়ার উচ্চারণ, 4টা পর্যন্ত ওরা অ্যালাউ করবে, ততক্ষণ আপনি 4-এ থাকবেন। এর বেশি ইনকারেক্ট বা আনক্লিয়ার উচ্চারণ হলে 3-এ চলে আসবে। এখন ইনকারেক্ট না, আগে আমি আনক্লিয়ার উচ্চারণ কেমন সেটা দেখেন, হ্যাঁ, আনক্লিয়ার প্রোনাউন্সিয়েশন কেমন। The climate for doing business improved in এখন তো আমি আস্তে আস্তে বলতেছি। The climate for doing business improved in Egypt more than in any other country last year. মানে একটু মুখের মধ্যে রেখে, আসলে আমি আনক্লিয়ার সচরাচর করি না, মানে কখনো করা হয় না আমার। তো আমি আনক্লিয়ারটার এক্সাম্পল দিতে গেলে একটু মুখের মধ্যে রেখে এক্সাম্পল দিই, আর কিছুই। তো আপনাদের কাছ থেকে শুনলে অনেকের মনে হতে পারে মুখের মধ্যে রেখে কথা বলবেন না, স্পষ্ট গলাটা ছেড়ে কথা বলেন, উচ্চারণটা একটু
আওয়াজ দেন, মানে একটু শক্ত বাড়ি দেন, ঠিক আছে, আওয়াজটার মধ্যে বাড়ি থাকতে হবে, একটা স্ট্রেস দিতে হবে, আর তখন ক্লিয়ার হয় জিনিসটা। দ্য ক্লাইমেট ফর ডুইং বিজনেস, দ্য ক্লাইমেট ফর ডুইং বিজনেস ইমপ্রুভড ইন ইজিপ্ট। আনক্লিয়ার, মানে আমি আনক্লিয়ার বুঝাতে পারছি কিনা জানি না। তারপরে দ্য ওয়ার্ল্ড ব্যাংক র্যাঙ্কিংস উইচ লুক এট বিজনেস রেগুলেশনস, কথার কথা, আমি জাস্ট সেইং, আমি ট্রাই করতেছি, কাউকে মিমিক বা কাউকে কারো উচ্চারণকে ছোট করে দেখাচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি আনক্লিয়ার প্রনাউন্সিয়েশন কেমন হয়, ঠিক আছে। সো আমি আমার একটা জিনিস বলি, আমার প্রনাউন্সিয়েশন কারেক্ট হওয়ার কারণে আমি শুদ্ধ উচ্চারণে বাংলা বলতে পারি, ইংরেজি শুদ্ধ উচ্চারণে বলতে পারি, কারণ দুইটা। আমি কিন্তু নোয়াখালীর মানুষ, মানে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর হচ্ছে নোয়াখালী ফেনী ওই বেল্টের। তো আমি কিন্তু বড় হয়েছি ঢাকায়, পুরান ঢাকায়। আমি যখন প্রথম ছোটবেলায় আমার যে উচ্চারণ গুলো ছিল, এটাতে ছাপ ছিল নোয়াখালীর আর পুরান ঢাকায়, একদম ছোটবেলায়। মোস্ট প্রবাবলি আমি কথা বলতে শিখার 1-2 বছর পর্যন্ত, দেন আমার আব্বু আম্মু খুব কনসিয়াসলি এন্ড অ্যাক্টিভলি এটাকে আহ, মানে সিনসিয়ারলি, মানে এটাকে ইয়ে করছে। তাদের খুব ইচ্ছে ছিল যে তাদের ছেলে মেয়ে শুদ্ধ ভাষায় কথা বলবে। তো আমি কিন্তু পুরান ঢাকাইয়া নোয়াখালী দুইটাই বলতে পারতাম একটা বয়স পর্যন্ত, কিন্তু আমার কথা কিন্তু এখন মিক্সড। আমাকে যদি এখন কেউ নোয়াখালীলা বা পুরান ঢাকায় বলতে বলে আলাদাভাবে ডিস্টিংক্টিভলি, আমি বলতে পারবো না। কিন্তু আমার উচ্চারণ সঠিক করলাম কিভাবে আমি বলি। ছোটবেলায় আমার বাসায় টিভি ছিল, ওই বিটিভি ছিল আমাদের। বিটিভিতে সংবাদ পাঠক যারা ছিল, নিউজ প্রেজেন্টার, তারা তো মারাত্মক শুদ্ধ উচ্চারণে বাংলাও বলে ইংরেজিও বলে। আমি যাতে এত ফ্যাসিনেটেড হয়ে যেতাম, এটা মানে ন্যাচারালি আসছে। তো আমি ছোটবেলায় আমার প্রথম ইচ্ছা ছিল যে নিউজ প্রেজেন্টার হবো। তো আমি তখন থেকে একটা ফ্যাসিনেশন কাজ করতে, তো যেটার প্রতি ফ্যাসিনেশন কাজ করে তাকে কি করি আমরা, ফলো করি, রাইট? তাকে অবজার্ভ করি আমরা অটোমেটিক্যালি। তো আমি যেসব জিনিসে ভালো, আমি কিন্তু ওগুলোকে খুব অবজার্ভ করি, ফলো করি, আমার ভালো লাগে। এই জন্য ওগুলাতে আমি দ্রুত শিখছি। এই জিনিসটা আপনাদের ক্ষেত্রেও হইতে হবে। ইংরেজি আপনি একটু প্যাশন নিয়ে করেন, একটু আগ্রহ নিয়ে করেন, দেখবেন আপনি ইংরেজি দ্রুত শিখবেন। এই যে আমার যে উচ্চারণ সঠিক বা উচ্চারণ স্পষ্ট, এটার কারণ হচ্ছে আমি যেমন তেরাবাঁকা করে কথা বলতে পারি, আমি আমার উচ্চারণ সঠিক করে কথা বলতে পারি, তো আমার এই ফ্লেক্সিবিলিটি আছে। তো আমারটা হয়েছে কারণ আমি প্যাশন দিয়ে যারা সুন্দর করে কথা বলে, উচ্চারণ শুদ্ধ, কারেক্ট, তাদেরকে আমি ফলো করছি। আপনাদের করে এটা করতে হবে। প্রনাউন্সিয়েশন মুখের কথা, প্রনাউন্সিয়েশন অনেকের বাইবর্ন ভালো, অনেকের এনভায়রনমেন্টের জন্য ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের কেউ যদি হন, এরকম পরিবেশে যদি বড় হয়ে থাকেন, তাহলে আপনার ইংরেজি উচ্চারণ অলরেডি ভালো। কারো কারো আছে আঞ্চলিকতা থাকবে, এবং এটা আপনাদের দোষ না। ফার্স্ট অফ অল, নিজেকে ছোট ফিল করবেন না, কেউ না। এখানে আঞ্চলিক টান আছে যাদের যাদের, কখনো ছোট ফিল করবেন না। আঞ্চলিক ভাষাকে যে অশুদ্ধ ভাষা বলবে, সে একজন বোকা মানুষ, সে একজন মূর্খ। আঞ্চলিক ভাষা অশুদ্ধ নয়। আঞ্চলিক ভাষা আঞ্চলিক ভাষা, চলিত ভাষা চলিত ভাষা, শেষ। এই শুদ্ধ অশুদ্ধ নামটা কিন্তু ঠিক না, বুঝতে পারছি। ব্রিটিশদের মধ্যে অনেক অ্যাকসেন্ট আছে এক এক অঞ্চলের, আমেরিকানদের মধ্যে আছে, অঞ্চল ভেদে ওদেরই আঞ্চলিকতা আছে। তো ওটা কি অশুদ্ধ? না। So, অশুদ্ধতা নিয়ে ছোট ফিল করবেন না। আপনার একটা লিমিটেশন আছে, হ্যাঁ, আপনার যারা আঞ্চলিকতা আছে, আপনার একটা লিমিটেশন আছে। এটা আপনাকে একটু কষ্ট করে ঘষে মেজে ঠিক করতে হবে, ঠিক আছে। Okay. আচ্ছা আচ্ছা, লক্ষ্মীপুরে আরেকজন আছে, আচ্ছা, নাইস টু মিট। ওকে। যদিও আমার মধ্যে একটা ব্যাপার আছে, হ্যাঁ, মানে, হ্যাঁ, আমার ভালো লাগে, ঠিক আছে, লক্ষ্মীপুরের মানুষ, নাহলে আমার স্কুলের মানুষ, নাহলে আমার ভার্সিটির মানুষ। কিন্তু এটা আমার কাছে মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস। ব্রুটালি আমি ব্রুটালি খুবই আনবায়াসড। আমি ব্রুটালি আনবায়াসড, নিষ্ঠুর ভাবে, নির্মম ভাবে। মানে ভালো মন্দের, যেমন ভালো মন্দের ক্ষেত্রে আমি বাবা মাকেও আলাদা করে ফেলি। মানে খারাপ, আমার বাবা মা খারাপ করলে তাদের এগেনস্টে। গত বছর আগস্টে যখন এই মুভমেন্ট হয়, আমার বাবা মা কিন্তু ঘোর আওয়ামী লীগ সমর্থক, বুঝছেন। তাদের একটা ইমোশন আছে, সেন্টিমেন্ট আছে, বঙ্গবন্ধুকে তারা দেখছে, একটা ব্যাপার আছে। তাদেরটা আমি বুঝি। কিন্তু তাদের সাথে আমি আর আমার বোন 1.5 মাস কথা বলিনি, জানেন, ঠিক নেই, আমি কথাই বলিনি, এক বাসায় ছিল। সো এইগুলো ব্যাপারে আমার কোনো আপোষ নাই। সো জাস্ট বললাম, আপনারা মনে করেন না যে আমি আপনার এখন ছেলে বললাম। নাইস টু নো যে একই জেলার, নাইস টু নো একই স্কুল, নাইস টু নো একই ইউনিভার্সিটি, বাট দ্যাটস ইট, এই আর কি। ওকে, ঠিক আছে। এনিওয়ে, যেখানে ছিলাম, প্রোনাউন্সিয়েশনের ব্যাপারটাতে ছিলাম। এখন স্কোরিং ডান, স্কোরিং এর ব্যাপারে কোশ্চেন থাকলে করেন। ও ও, প্রোনাউন্সিয়েশনের একটা ব্যাপার দেখা দিই, কোশ্চেন করেন না, ওয়েট ওয়েট। একটা তো আনক্লিয়ার বুঝাইছি। কুমিল্লা, ফ্রম কুমিল্লা, ওই একই বেল্টের। আচ্ছা আচ্ছা, নাইস টু নো দ্যাট। ইনকারেক্ট উচ্চারণ দেখাই।
আচ্ছা আকাশ ভাই, একটু আমি ইয়ে করতেছি, একটা করে আমি আপনার কোশ্চেনটা নিচ্ছি। আমি একটা ইনকারেক্টের এক্সাম্পল দিই। ধরেন এক্সাম্পল ওয়ার্ডটা সবাই দেখেন, এক্সাম্পল অনেকে ভুলে বলে ফেলতে পারে এটাকে। আমি লিখছি, দেখেন এক্সাম্পল লিখছি, অনেকে ভুলে বলতে পারে সঠিক বেঠিক উচ্চারণ যেটা এক্সাম্পল। এক্সাম্পল মানে জাম্পল, এক্সাম্পল যা সাউন্ডটা না দিয়ে জ্যাম, যা যা বলতেছে, দ্যাটস ইনকারেক্ট, রাইট? আরেকটা দেখাই, এটা কি? STABLE, স্টেবল, 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 সাউন্ডটা শুরু হবে দিয়ে, ঠিক আছে? অনেকে কি করে, এটা ভুল উচ্চারণ কি, স্টেবল। স্টেবল আগে একটা ই সাউন্ড চলে আসছে, খেয়াল করছেন? স্কুল, 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 ভুল। এই ভুলগুলা ঠিক করতে হবে আপনার, যাতে এগুলাকে বলা হয় ইনকারেক্ট, ঠিক আছে? আচ্ছা গাইজ, আমাকে একটু একটা মিনিট সময় দিবেন প্লিজ। অ্যাপোলজিস গাইজ। তো আপনারা ইনকারেক্ট উচ্চারণের ব্যাপারটা বুঝছেন। আবার একটা দেখাই, আপনি কি জানেন এই ওয়ার্ডটা অনেকে যে ভুল উচ্চারণ করে? বাংলাদেশের অধিকাংশ মানুষ এটাকে কি বলে জানেন? অরিজিনাল, অরিজিনাল। এটা হবে অরিজিনাল, বিকজ আর এর পর একটা আই আছে, অরিজিনাল, রাইট? একটু আগে একজন জিজ্ঞেস করছিলেন যে স্কেজিউল, স্কেজিউল, শিডিউল, দুই ভাষায় দুই দুই দুইটা অ্যাকসেন্টে দুইটাই কারেক্ট। তবে স্কেজিউলটা হচ্ছে আস্তে আস্তে এটা চল বাড়তেছে, স্কেজুলের চল বাড়তেছে, মানে স্কেজুলটা কারেক্ট, ঠিক আছে? ওকে, এগুলো হচ্ছে। আবার অনেকে শিডিউল বলে, শিডিউল, এখন স্কেজুলই বলেন, এর থেকে ভালো। এনিওয়ে, তারপরে আরেকটা ভুল মানুষ করে, এটা দেখেন, এরকম মনে করবেন, রিসার্চ, রিসার্চের দন্ত এর পর তারপর চ আসে, এই দন্ত চ আর এটার যে এখানে নিয়ে আসছো। Wow. আচ্ছা আমি শেষ করে আসতেছি। হ্যাঁ তোমরা বসো। আচ্ছা লিসেন, তো রিসার্চে কি বলে, রিচার্জ বলে ফেলে, বা মানে দন্ত স্বর চয়ের সাউন্ডটা এত কাছাকাছি যে এটা না মানুষের মাথায়, মানে ওই যে প্র্যাকটিসটা কম বা আঞ্চলিকতার কারণে। আবার এটা আঞ্চলিকতার বাইরে একটা ব্যাপার আছে, জিহ্বার জড়তার কারণে। অনেকে জিহ্বা অভ্যস্ত না, এই জন্য কিন্তু অনেকে টাং টুইস্টার নামে একটা জিনিস আছে, টাং টুইস্টারের বই আছে, টাং মানে, তারপরে আপনি অনলাইনে ইয়ে করতে পারবেন, টাং টুইস্টারের লিস্ট সার্চ করলে আপনি পিডিএফ পাবেন, ওগুলাকে উচ্চারণ করবেন, তাতে আপনার জিহ্বার জড়তা কাটবে। আর প্রতিদিন প্র্যাকটিস তো করতেই হবে, পড়বেন, জোরে জোরে পড়বেন, ঠিক আছে? তবে আপনাকে তার আগে সঠিক উচ্চারণ শিখতে হবে। সঠিক উচ্চারণ শিখার ওয়ে হচ্ছে, সঠিক উচ্চারণ শিখার ওয়ে হচ্ছে যাদের ভাষা এটা তাদেরকেই ফলো করা, তাদেরটা শোনা। হ্যাঁ, তাদের মতন অ্যাকসেন্ট আপনার দরকার নেই শেখার, কিন্তু তারা ওয়ার্ডটাকে উচ্চারণ করতেছে কিভাবে। ওয়ার্ডের উচ্চারণ এক জিনিস, অ্যাকসেন্ট কিন্তু উচ্চারণের ভঙ্গিমা, দুইটা কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? আমি তো চাইলেই ওদের মতন, ওরা ডিফারেন্ট যেভাবে বলে আমি চাইলে বলতে পারি, আমি বলতেছি না। আমি এখন ইনফ্যাক্ট জানিও না ওরা ডিফারেন্ট কেমনে বলে। আমি ডিফারেন্ট এভাবে বলি, ডিফারেন্ট, ডিফারেন্ট বলে, ডিফারেন্ট, ডিফারেন্ট ফা বলে না, কিন্তু ডিফারেন্টটাও
কারেক্ট ইনকারেক্ট না, এআই টা ধরতে পারবে। তো ওরা সাউন্ডটাকে ওরা ছোট করে ফেলে। এনিওয়ে মাহফুজ ভাই, আপনি কোশ্চেন করতে চাইছিলেন, প্লিজ কোশ্চেন করেন। আমরা একটু পরে স্ট্র্যাটেজিতে ঢুকবো, স্ট্র্যাটেজি করতে 15-20 মিনিট লাগবে। বলেন ভাইয়া, আপনার কথা শুনতে পাচ্ছি না। ভাইয়া আপনি কি কথা বলছেন? আমি কথা শুনতে পাচ্ছি না। মাহফুজ ভাইয়ের কথা কি কেউ শুনতে পাচ্ছেন? বিকজ আই এম নট গেটিং এনি সাউন্ড। ভোটার প্র্যাকটিস করার সময় এরকম ভুল হইলে কি ফিডব্যাক দিবে? হ্যাঁ, অনেক সময় ঠিক দিবে, অনেক সময় ভুল দিবে। একটু আমি শাহেদ ভাইয়ের একটা কথা বলে নিই। হ্যাঁ মাহফুজ ভাই, আমি শুনতেছি। শাহেদ ভাই, পোর্টালে যেহেতু একটা জিনিস মাথা রাখবেন খালি সবাই, পোর্টালে যে স্কোরটা দিবে স্পিকিং আর রাইটিং এ, এটা সবসময় অ্যাকুরেট নাও হতে পারে। অনেক সময় আপনার ফিল হবে আমি তো ভালোই উচ্চারণ করছি, ঠিক উচ্চারণ করছি, কিন্তু এখানে ভুল ধরলো কেন? এটা কিন্তু হবে, এটা তো পোর্টালে হবে, এটা অ্যাপে হবে আরো বেশি। হ্যাঁ, তো পোর্টালে একটু কম হবে। বেস্ট হচ্ছে গিয়ে, তো আমি এই জন্যই বলছি, এটা আপনার কিছু করার নাই, আমার কিছু করার নাই, উই হ্যাভ নাথিং টু ডু। বাংলাদেশে বেস্ট পসিবল, বাংলাদেশে কিন্তু কেউ এআই ডেভেলপ করে না, এটার জন্য করে নাই আজকে, বাইরের থেকে সবাই নেয়। তো পিয়ারসন কিন্তু আমাদের পার্টনার হয়েছে এই পোর্টালের সাথে, আমরা কাজ করতেছি দেখি, এটা মাথায় রাখবেন। কেন? তার মানে ওইটাকে ওরা দিছে, অথরাইজ করছে। আমরা এটা কিন্তু পিয়ারসন অথরাইজড, ঠিক আছে? তো এটা ছাড়া আপনার উপায় নাই। দিস ইজ দ্য বেস্ট অপশন ইউ হ্যাভ রাইট নাও। আপনার পিয়ারসনের মক দিতে পারেন চাইলে, অনেক এক্সপেন্সিভ অবভিয়াসলি। 1-2 কে কি বলবো? 1-2 বলবেন, 1-2 তো লেখা থাকবে, কখনো তো 1 লেখা থাকবে না। আপনি কেন 1 বলবেন? কমন সেন্স, রাইট স্যার? লেখা আছে 1-2, আমি কেন 1 বলবো? আচ্ছা, এবার মাহফুজ ভাই বলেন, লাস্টের দিকে আপনার সাউন্ড আসছে। এখন ঠিক আছে ভাইয়া, শোনা যাচ্ছে? এখন ঠিক আছে, হ্যাঁ শুনতে পাচ্ছি, ওকে, বলেন। থ্যাংক ইউ ভাইয়া। আমার দুইটা কোশ্চেন ছিল। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে আমরা যেই পোর্টালে প্র্যাকটিস করব, ওই পোর্টালে সাপোজ ফর এক্সাম্পল এই যে রিড অ্যালাউড, এইখানের যে কন্টেন্ট গুলো আপনি বললেন যে কন্টেন্ট ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন, এগুলোতে যে স্কোরিং দেখাইছেন, তো আমাদেরকে ফিডব্যাকটা কি এইভাবে মানে ভেঙে ভেঙে কি শো করবে ওখানে? নাম্বার ওয়ান কোশ্চেন। নাম্বার টু কোশ্চেন হচ্ছে যে আমার রিড অ্যালাউডে আমরা যখন একটা টেক্সট দেখে পড়বো, এখানে আমাদের দম রাখাটা আসলে কতটা ইম্পর্টেন্ট, এবং থামার কথাটা আপনি অলরেডি বললেন যে কমা, ফুল স্টপ এখানে থামতে হবে। তারপরেও কারো যদি দম ছুটে যায়, একটা সেন্টেন্স অনেক সময় লং হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই জিনিসটা মানে কতটুকু ইম্প্যাক্ট করে, বা ইমপ্রুভমেন্টের জায়গাটা আসলে কিভাবে ইমপ্রুভ করতে পারি? দমের কথাটা বলে দিই, দমের বিষয়টা মাথা থেকে বাদ দিয়ে দিতে হবে, দ্যাটস ইট। কারণ কখনো দমের চিন্তা করে কেউ কথা বলে না। আপনি যখন বাংলা বলেন, আপনি কি দমের কথা চিন্তা করেন? না, কেউই করে না। নো ওয়ান ইন দ্য, মানে কেউ করে না। তাহলে আমি একটা ইংরেজি পড়বো, আমি তো ইংরেজি ওয়ার্ড গুলো দেখতে পাচ্ছি, আমি বলে যাবো। আমার দম নিতে হলে আমি দম নিবো, আমি দম না ছাড়তে হলে, দম রাখতে হলে দম রাখবো, দম ছাড়তে হলে দম ছাড়বো। সিম্পল কথা। এখানে দমের চিন্তা করলেই আপনার দমের চিন্তা ঢুকবে, এবং এটা অ্যাকচুয়ালি কোনো কাজে না। ফার্স্ট অফ অল দমের হিসাব না, আপনার দম নিতে হলে দম না, ঠিক আছে? তার মানে এই না যে ও দম নেওয়ার আপনার হেজিট, যে আপনার আমার, আমরা এভাবে কি করবো আমরা কেউ, যে তখন কখন দম যাবে? যখন আমরা এভাবে করবো, দ্য ক্লাইমেট ফর ডুইং বিজনেস ইমপ্রুভড ইন ইজিপ্ট মোর দেন ইন এনি আদার কান্ট্রি লাস্ট ইয়ার। এখন দম যাবে, এখন আপনার দম নিতে হবে। দিস ইজ নট দ্য ওয়ে ইউ রিড। দ্য রাইট ওয়ে টু রিড ইজ দ্য ক্লাইমেট ফর ডুইং বিজনেস ইমপ্রুভড ইন ইজিপ্ট মোর দেন ইন এনি আদার কান্ট্রি লাস্ট ইয়ার। অ্যাজ ইফ আপনি একটা গল্প বলতেছেন, কথা বলবেন এমন ভাবে আপনি বুঝে পড়তেছেন। সবাই বুঝে পড়তে পারবে না, বাট চেষ্টা করবে। এবার ফার্স্ট কোয়েশ্চেনের আনসার, হ্যাঁ পোর্টালে স্কোর ভেঙে ভেঙে দিবে, বাট এভাবে আউট অফ 90, সবাই শুনে রাখেন, আমি কন্টেন্টে কত বলছি? 5, ফ্লুয়েন্সিতে 5, প্রনাউন্সিয়েশনে 5। ওরা কন্টেন্টে 90তে দিবে আপনাকে এত, ফ্লুয়েন্সিতে 90তে দিবে এত, প্রনাউন্সিয়েশনে 90তে দিবে এত। কেন জানেন এটা করে? কারণ সব স্কোর যেহেতু একবারে 90তেই নেওয়া হবে। তো কিভাবে দেখেন, একটা রিড অ্যালাউড কে 90-90 ধরা হয়, সরি শুরু করি এইভাবে, একটা রিড অ্যালাউড এর কন্টেন্ট কে ধরা হয় 90, ফ্লুয়েন্সি কে ধরে 90, প্রনাউন্সিয়েশন কে ধরে 90। ওই 90তে এই 5-এর হিসাবেই দেয়, 5-এর 4 পাইলে 90তে কত? ঐকিক নিয়ম। 4.5 পাইলে 90তে কত? ঐকিক নিয়ম। ঠিক আছে, এটা গেল একটা। কন্টেন্টের 90 কত পাইলেন, এটা পাইলেন, এই তিনটাকে নিয়ে ওই রিড অ্যালাউডে 15তে আপনি কত পাইছেন সেটাও 90তে দিবেন। 90তে 70, 90তে 72, একদম ইয়েতে।
আর রিড অ্যালাউড 6টা যখন হবে বা 7টা একবারে বলবেন, ওই 6টা 7টাকে আবার 90-তে নিবে। তারপরে স্পিকিং এর সবগুলা 90 করার পর ওইগুলোকে একটা 90-তে নিবে। এবার বুঝতে পারছেন কাহিনীটা? দেখাবে, যাই দেখাবে 90-তে দেখাবে, এটা হচ্ছে কাহিনী। মাহফুজ ভাই ক্লিয়ার? 90-তে, ওকে। ওকে, আচ্ছা এখন হচ্ছে কি আমরা চলে যাই স্ট্র্যাটেজি। আর কোনো কোশ্চেন ছিল এখানে? দেখি, স্যার শুনতে পাচ্ছি। Okay, done. এখন আমরা স্ট্র্যাটেজিতে আসি। শোনেন, প্রথম কাজ, প্রিপারেশন ভালো করার জন্য কি করবো সেটা আমি পরে বলতেছি। আগে আর একটু মনে করাই দিবেন, আপনাদের মধ্যে কেউ একজন শেষ পর্যন্ত যিনি থাকবেন, শেষ পর্যন্ত বলতে রিজাল্ট আউটের পরে একটা জিনিস আমরা মেনশন করতে আমি আনফরচুনেটলি ভুলে গেছি। এটা আমি কখনোই করি না, এবার হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা শুরুতেই মনে পড়ছে, কিন্তু আমি ততক্ষণে রিড অ্যালাউডে ঢুকে গেছি। রিড অ্যালাউডের আগে পরীক্ষাটা শুরু হয় পার্সোনাল ইন্ট্রোডাকশন দিয়ে, যেটাতে কোনো স্কোর নাই, স্কোর করা হয় না, কিন্তু 30 সেকেন্ড কথা বলতে হবে। ওইটার কথাটা আমি ক্লাসের রিড অ্যালাউড শেষে বলবো। ওকে, কেউ একজন আমাকে রিমাইন্ডার দিন যদি আমি ভুলে যাই। ওকে, এবার স্ট্র্যাটেজি। প্রথম কথা, প্রিপারেশনের কিভাবে নিব, কিভাবে ভালো হবে সেটা পরে বলতেছি। স্ট্র্যাটেজি, যখন আমাকে 30 থেকে 40 সেকেন্ড সময় দেয়া হবে, ঘটনাটা কি হবে, আমি আমার মাথায় কি, আমার কানে হেডফোন, খুবই অ্যাডভান্স, মানে খুবই মানে ভালো কোয়ালিটির, অ্যাডভান্স কোয়ালিটির, হাই কোয়ালিটির একটা হেডফোন পাবেন। এই হেডফোনের নাম কি, ব্র্যান্ড কি, এটাকে কিনবো কিনা, আননেসেসারি ইরেলেভেন্ট থিংস, এই কোয়েশ্চেন আমাকে করবেন না, এটার আসলে আমি অ্যান্সার দিই না, বিকজ এটার সাথে আপনার স্কোরিং এর কোনো সম্পর্ক নাই। ঠিক আছে? হ্যাঁ, আপনার হেডফোন যদি অ্যাভারেজ মানের হয়, তাহলে সেক্ষেত্রে পোর্টাল বা অ্যাপে প্র্যাকটিস করতে গেলে এআই যদি শুনতে ভুল করে, শুনতে না পারে, তাহলে সেক্ষেত্রে আপনি স্কোরিং ইম্প্যাক্ট ফেলতে পারে, সেটা আপনার আবার মোটিভেশনে ইম্প্যাক্ট ফেলতে পারে। কিন্তু মেইন এক্সামে আপনি যা ডিজার্ভ করেন আপনি তাই পাবেন। ঠিক আছে? তো ওটা নিয়ে টেনশন করার কিছু নেই। আপনি যদি চান আপনি ভালো মানের একটা হেডফোন কিনে শুনতে পারেন। ঠিক আছে? এনিওয়ে, তো যখন আমরা শুরু করবো, আমাদের কানে হেডফোন, আমরা যখন বসছি মনে করেন ইয়েতে, এক্সাম হলে, দুই সাইডে দুইটা পার্টিশন আছে, আমাদের ঠিক পাশেই আমাদের ইয়েরা, অন্যান্য ক্যান্ডিডেটরা বসবে। কত পাশে? ধরেন 1.5 থেকে 2 হাত ডিস্টেন্সে, বাট মাঝে পার্টিশন থাকবে। তো আপনি যখন বলবেন, স্ক্রিনে তো আসবে এইভাবে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। অবভিয়াসলি স্ক্রিনটা চেঞ্জ হয়েছে এখন, কেন জানেন? পিয়ারসনের মানুষরা, পিয়ারসনের কিছু গাফিলতিওয়ালা কাজ আছে। পিয়ারসন খুবই আলসে, আর কিছু জায়গায় খুবই আনপ্রফেশনাল কাজ করে। যেমন ওদের কন্টেন্ট ম্যাটেরিয়াল যেটা আছে, ম্যাটেরিয়ালে ওরা সমৃদ্ধ না, ওরা রিচ না, ওরা দিতে চায় না, ওরা ব্যবসা করে এটা দিয়ে। যাই হোক, যে কারণে এটা বলতেছি, আপনি যখন পড়বেন বলবেন, আচ্ছা কেন এটা বলছি, আচ্ছা আই জাস্ট জোনড আউট, সরি, আই জাস্ট জোনড আউট, আই এম রিয়েলি সরি। তো যাই হোক, ওটা মনে পড়লে বলবো। কথা হচ্ছে যে আমি শুনবো, বসবো, তো যখন আমার সামনে স্ক্রিনে আসবো, ও যেটা মনে পড়ছে, হ্যাঁ, ইন্টারফেস, এই যে চেহারাটা দেখতে পাচ্ছেন যেটা এখন স্ক্রিনে, আমি কি এক্স্যাক্টলি এইভাবেই দেখবো? এখন এই বক্সের কালার যদি ভাইয়া লাল পান বা অন্য ডিজাইনের পান, আমাকে দোষ দিয়েন না, কারণ এই পিডিএফটা পিয়ারসনের। পিয়ারসন এটা কবে দিছে আমাদেরকে? 2022 বা 21 জুলাইতে আমাদের একটা ট্রেনিং হয়েছিল। তো তখন এক্সাম প্যাটার্নে চেঞ্জ হয়েছে। এখনকার যে এক্সাম প্যাটার্ন চেঞ্জ হওয়ার পর যেরকম একটা পিডিএফ দেওয়ার কথা দিছে, এটা দিছে, এই যে এইটা দিছে, এটা হচ্ছে একদম লেটেস্ট। এইখানেও ভুল আছে, আমি দেখাবো আপনাদেরকে। এরা যে কত আনপ্রফেশনাল কাজ করে দেখাবো আমি, আমার খুবই হাসি পায়। যাই হোক, কিছু করার নেই, আমি আবার ক্রিটিসাইজ করি ভাই সবাই, ওদের ওদের ট্রেনিং এই আমি ওদেরকে ক্রিটিসাইজ করছি। আমার এই কলেজে আছে, আমার এগুলোতে কিছু যায় আসে না, যেটা রাইট রাইট, যেটা রং সেটা রং। ইন্টারফেস দেখে আমার এসে কেউ ধরেন না, মোটামুটি ওভারলুক এইটাই থাকবে। এটা এটা পিয়ারসনের বানানো ভাই। পিয়ারসন এখন যে চেঞ্জ করছে আমি দেখছি রিসেন্টলি, আপনি দেখবেন ইটিপিটি বা পিয়ারসন আরেকটা ইউটিউব চ্যানেল দিচ্ছি না আমি গ্রুপে, ওখানে দেখবেন ইন্টারফেস গুলো ওরা ডিসপ্লেতে আনে, ওইখান থেকে আপনি বুঝে ফেলবেন এখনকার ইন্টারফেসটা কি। ইনস্ট্রাকশন থাকবে, এটাতে সেখানে লেখা কি বিগিনিং ইন 35 সেকেন্ড, এটা কমতে থাকবে। তো 35, 34, 33 করে কমে কমে যখন 0 আসবে,
তখন গিয়ে 0 হওয়ার পর একটা বিপ সাউন্ড শুনবেন আপনি। বিপ সাউন্ড হয় না, করে একটা সাউন্ড হয়। তো বিপ সাউন্ড 1 সেকেন্ডের একটা বিপ সাউন্ড, এই 1 সেকেন্ড বিপ সাউন্ড শেষ হওয়ার পরে দেন আপনি জোরে জোরে পড়া শুরু করবেন। তো এই 30 থেকে 40 সেকেন্ড আপনার কাজ কি? আপনি এটাকে ভালো করে মনোযোগ দিয়ে পড়েন, রিভিশন দেন, রিভাইজ করেন, রিহার্সাল করেন। রিভিশন না, এটা রিভিশন বলেন, আপনি তো এটার আগে কখনো দেখেন নাই। রিহার্স করবেন আপনি এটাকে, রিহার্সাল দেন। আপনি নিজে মনে মনে পড়বেন, তখন সাউন্ড করে পড়বেন না, অবভিয়াসলি মনে মনে পড়ে যান। আর আননোন ওয়ার্ড যদি পান, যে এই আননোন ওয়ার্ডটাকে আমি কখনো দেখি নাই, এটাকে ট্রাই করেন, করে না। এখন ট্রাই না করলে সমস্যা কি, ফ্লোটা নষ্ট হয়ে যায়, আপনারই কথার বলার ফ্লো নষ্ট হয়ে যাবে। জয়েন করছি এতক্ষণে জয়েন করতেছি, এনিওয়ে বুঝাতে পারছি। তো আমরা কথাটা ক্লিয়ার আই গেস আপনাদের, যে আমরা যদি ছেড়ে দিলে যেটা হবে, আপনার নাম্বার কোত্থেকে যাবে? কন্টেন্ট থেকে, আর কোনোটাতে হাত পড়বে না। কিন্তু যদি আপনি ওয়ার্ডটা বলেন, তাহলে একটা লস আছে, যে কন্টেন্ট যদি ভুল বলেন, আপনি যদি ওয়ার্ডটাকে ভুল উচ্চারণ করেন, যেহেতু আপনার মানে অচেনা বা অজানা একটা ওয়ার্ড, আপনি যদি ভুল উচ্চারণ করেন, তাহলে এআই কন্টেন্টের রিপ্লেসমেন্টের জন্য 1 নাম্বার, মানে ওখানে একটা ইম্প্যাক্ট পড়বে, আবার ভুল উচ্চারণের জন্য প্রোনাউন্সিয়েশন নাম্বারটা কাটবে। তো এই কারণে অনেকেই এটা চিন্তা করে ওয়ার্ডটাকে স্কিপ করে। কিরকম দেখেন, আমি বলি, ধরেন আপনার কাছে মনে হয়েছে ইজিপ্ট ওয়ার্ডটা আপনার অপরিচিত, কথার কথা জাস্ট বলতেছে, আপনি ডিসিশন নিচ্ছেন যে আমি ইজিপ্ট বলবো না, আপনি চাইলে এটা করতে পারেন। তো দ্য ক্লাইমেট ফর ডুইং বিজনেস ইমপ্রুভড ইন মোর দ্যান ইন এনি আদার কান্ট্রি, অ্যাজ ইফ ইজিপ্ট এখানে ছিলই না, ওকে ইগনোর করে। এখন অনেকে এটা করতে গিয়ে ইজিপ্ট বলেই ফেলে, বা ইজিপ্ট বলার ট্রাই করে ফেলে, ভুল বলে বা ট্রাই করে, আবার অনেকে ইনে এসে আটকে যায়, মনে পড়ে যে ইজিপ্ট বলবো না। এই হেজিটেশনটাকে অ্যাভয়েড করার জন্য বা ভুল উচ্চারণটাকে অ্যাভয়েড করার জন্য অনেকেই এটাকে স্কিপ করে চলে যায়। হোয়াট ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ? শোনেন, পিয়ারসন বলে যে সবগুলা ওয়ার্ডই ট্রাই করবে, ঠিক আছে? আপনার যদি হয়ে যায় তাহলে তো ভালো, কারণ এখানে তো নেগেটিভ মার্কিং নেই। মানে নেগেটিভ মার্কিং আছে এক দিক দিয়ে, কারণ মানে আপনি ভুল বললে তো আপনার একটা ইম্প্যাক্ট পড়তেছে, মানে প্রতি ভুলে 1 করে কাটা যাচ্ছে না, কিন্তু ইম্প্যাক্ট তো পড়তেছে, জমতেছে। তো তো তারপরে পিয়ারসন সাজেস্ট করে যে আপনারা ট্রাই করেন ওয়ার্ডটা। তো ট্রাই যে করবেন, আপনি তো ওয়ার্ডটা প্রথম দেখছেন এইখানে, মানে এখন বলার আগে একবার নিজেই ট্রাই করেন, অনুমান করে নেন যে এটা কেমন হইতে পারে। কিন্তু আমাদের আমাদের যে কোর্স বুকটা আছে, যে কোর্স বুকটা আমি আপনাদের ড্রাইভে দিচ্ছি, এই যে এই কোর্স বুকটা, এই যে এখন ওপেন হবে, ঠিক আছে? এই কোর্স বুকে যে স্ট্র্যাটেজি গুলো দেয়া আছে, এখানে কিন্তু নতুন 2টা কোয়েশ্চেনের স্ট্র্যাটেজি পাবেন না। নতুন যে 2টা কোয়েশ্চেন অ্যাড করা হয়েছে, এটা স্ট্র্যাটেজি এখানে পাবেন না। কারণ এটা আমরা যখন এটা 1.5 বছর আগের একটা কন্টেন্ট, 1.5-2 বছর আগের। তো তখন তো এই 20টা কোয়েশ্চেনই ছিল, কোনো চেঞ্জ হয় নাই। 21 থেকে 25-এর 7ই আগস্ট পর্যন্ত কিন্তু কোনো চেঞ্জ হয় নাই এক্সামে। 4 বছর একই এক্সাম ফরম্যাটে ছিল, এটার জন্য এই 4 বছরের জন্য এটা পারফেক্ট ছিল। এখানকার টিপস গুলো এখনো কারেক্ট, স্ট্র্যাটেজি গুলো এখনো কারেক্ট। তো এইখানে কিন্তু আমরা লিখে দিছি যে যে ওয়ার্ডের উচ্চারণ আপনি জানেন না, স্কিপ করতে। তো বলছি, কিন্তু আবার আমরা ক্লাসে বলেও দিই যে পিয়ারসন, মানে যদি আপনার খুব ভয় হয় বা আপনি মনে হয় পারবেনই না, আপনি চাইলে স্কিপ করেন, কিন্তু জানাই রাখতেছি স্কিপ করলে কি হবে। আর যদি উচ্চারণ করেন, সেখানে ভুল হইলে প্রনাউন্সিয়েশনও যাবে, কন্টেন্টেও যাবে। আর যদি ঠিক হয়ে যায় তাহলে আর তো বেঁচেই গেলেন, ঠিক আছে? তো ওয়ার্ড উচ্চারণ করার একটা সিস্টেম দেখাই দিই সবাইকে, শুনেন। একটা এক্সাম্পল দিয়ে দেখেন, সবাই ইনকল মেসেজে দেখেন, চ্যাট বক্সে দেখেন। আমি একটা ওয়ার্ড লিখতেছি, ইজি ওয়ার্ড, হ্যাঁ, কনজাম্পশন। কিভাবে ভাঙবো আমরা এটাকে? কনজাম্পশন। এই যে 3 ভাগে লিখলাম না আমি এটা, এখন এটাকে বলে সিলেবল। কনজাম্পশন, কনজাম্পশন, রাইট? আচ্ছা, তারপর হচ্ছে আম, ঠিক আছে, ইন্টেলিজিবিলিটি, ইনটেলিজিবিলিটি,
she be ready. এটাকে বলা হয়, হ্যাঁ, কনস্টিটিউশন। লেখেন কন, আসলে কনস হবে কনস্টিটিউশন। এভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করলে আপনি যখন পরীক্ষার হলে আননোন ওয়ার্ড পাবেন, ওটাকে ভেঙে ফেলেন, এভাবে ভেঙে তারপরে একবার উচ্চারণ করেন, তাহলেই হবে। ওইটাকে ট্রাই করেন, ঠিক আছে? চলে যাচ্ছ? আসি, আচ্ছা, আল্লাহ হাফেজ ভাইয়া। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এভাবে ভেঙে ভেঙে ইয়ে করবেন। তো উচ্চারণের ক্ষেত্রে এটা হচ্ছে আপনাদের কনক্লুশন, হ্যাঁ, এভাবে ভেঙে ভেঙে। তো এটা কিন্তু হেল্প করবে, ঠিক আছে, যারা ট্রাই করতে চান। তাহলে আমরা কোথায় ছিলাম, আমরা কি স্ট্র্যাটেজি করতেছি, আমাদের মাথা কি এখন, আমরা কোন মোমেন্টে আছি? প্রিপারেশনের মোমেন্টে রিহার্স করবো পুরোটা একবার। যদি আননোন কোনো ওয়ার্ড পাই, ওটাকে ভাগ করে ফেলবো, ভেঙে ফেলবো, ভেঙে চিন্তা করবো এটাকে ভেঙে কিভাবে উচ্চারণ করা যায়। এটা যে সবসময় কাজ করবে তা না কিন্তু। কেন জানেন? কিছু ওয়ার্ড যদি আননোন হয় আপনার জন্য, সেক্ষেত্রে আপনি হয়তো নাও পেতে পারেন এটা। যেমন সাইকোলজিক্যালের প্রথমে যে পি আছে, এটা যে উচ্চারণ হবে না। ফর এক্সাম্পল, ধরেন কথা সাইকোলজিক্যাল কারোর জন্য অপরিচিত, উনি কিন্তু কনফিউজ থাকবে, পাইকো পাসা, মানে সরি, স্কাইকো, আর মানে মানে কিভাবে বলবে, সে একটা ভুল কিছু চিন্তা করবে। কারণ এটা আসলে না জানলে লাভ নেই। এটা যদি নাই জানেন আপনি, তাহলে আপনি এটা করতে পারবেন না, বাকিটা করা যাবে। এই যে, হ্যাঁ, আরেকটা হচ্ছে রাহাত পাইতেছে, হ্যাঁ, পাতমা, ঠিক আছে, পদ্মা বলা যাবে না, এটা অ্যাকচুয়ালি ইংলিশ উচ্চারণ হচ্ছে পদ্মা। সো এইটা হচ্ছে গিয়ে মানে কিছু জিনিস আপনি পারবেন না। সুনামি, এই যে টি আছে, গুড, এই যে ভালো ভালো ওয়ার্ড দিচ্ছেন, ভেরি গুড। ওকে, তো আমরা তাহলে এই 30 থেকে 40 সেকেন্ডে রিহার্স করবো একবার। আননোন ওয়ার্ড পাইলে ওটাকে ভেঙে আমরা এটাকে করে ফেলবো, এফোর্ট দিব, এবং দেখে নিব, থার্ড থিং, দেখে নিব কোথায় কোথায় কমা আছে, কোথায় কোথায় ফুল স্টপ আছে। এটা কি মুখস্থ করবো না? মুখস্থ দরকার নাই। হেডেক, হ্যাঁ, ঠিক আছে, কিছু মেডিকেল টার্মস আছে, এই ওয়ার্ড গুলো আনলাকিলি আসলে প্যারা খাওয়া লাগে, হ্যাঁ, এটা ট্রু ট্রু। তো যাই হোক, প্র্যাকটিস করবেন। যদি যত প্র্যাকটিস করবেন তত দেখবেন ওগুলার সামনে চলে আসবে, প্র্যাকটিস হয়ে যাবে। আইসল্যান্ড কি আইল্যান্ড? আচ্ছা, লেফটেন্যান্ট। আইসল্যান্ড আইল্যান্ড প্রোনাউন হয় না, 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 এটা আইসল্যান্ড। শোনেন, যেটা আপনি লিখছেন রাহাত ভাই, এটা আইসল্যান্ড। আইল্যান্ড যেটা, সেটা হচ্ছে এইটা, দিস ইজ আইল্যান্ড, ঠিক আছে? ওকে, ওকে। তো যেটা বলতেছিলাম, আমি এটার উচ্চারণ জানি না। লুবন দাস ভাই যে ওয়ার্ডটা দিচ্ছেন, আই হ্যাভ নেভার সিন দিস ওয়ার্ড। মানে এমন না যে আমরা ইংলিশের টিচার মানে সব ওয়ার্ড জানি পৃথিবীর, অবভিয়াসলি না, এটা আমি জানি না, ঠিক আছে? এনিওয়ে, তো আমরা কি করলাম তাহলে, করলাম। এখন আসি, প্রিপারেশনের টাইমতে আসি। প্রিপারেশন টাইম এটা করব, আরেকটা জিনিস করব, সেটা কি দেখেন, এটা আমরা আমাদের টিপস এখানে লিখে দিছি। এই যে, রিমেম্বার টু টেক কেয়ার অফ দ্য মাইক পজিশন। মাইক পজিশনটা ঠিক করেন। মাইক্রোফোনটা রাখবেন প্যারালেল টু দ্য চিন। চিন মানে থুতনি, আপনার ঠোঁটের নিচে থুতনি আছে, এই থুতনি বরাবর মাইক্রোফোনের যে মাইক পজিশনটা, হেডফোনের যে মাইকটাকে ওই বরাবর রাখবেন, সেটা লাগায় রাখবেন না, অ্যাটাচ করে রাখবেন, ওটা থেকে দূরে রাখবেন, বরাবর রাখবেন, ঠিক আছে? তো আর ওটাকে কখনো টাচ করবে না। কেউ কি আনমিউট করছেন কথা বলার জন্য? মিউট করবেন, মিউট করবেন। ও কাদির ভাই, মিউট। কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করে দেন। কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করে তারপর আমি লিখব। ওকে, তো যেটা বলতেছিলাম, আমরা মাইক পজিশনটা ক্লিয়ার, চিন বরাবর, থুতনি বরাবর, কিন্তু টাচ করে ধরে রাখবেন না, কারণ ওখানে না হলে নয়েজ ক্রিয়েট হবে, এআই আপনার কথা শুনতেই পারবে না। আমরা অনেক সময় আছে না, আমরা ওই যে যারা প্রেম টেম করি, একটু রাতের বেলা আস্তে আস্তে কথা বলি, অনেক দেখবেন অনেক প্রেমিক প্রেমিকা আছে যারা এই হেডফোনের তার মুখের ভিতর দিয়ে রাখে, দিয়ে কথা বলে।
সো সরি যদি ওইরকম টাইপের যাতে না হয় আবার, ঠিক আছে? এখানে আবার মুখের মধ্যে রাখার দরকার নেই, ধরারও দরকার নেই। ওকে, সো মানে এটা মানে আমি কখনো করছি, আই ডোন্ট রিমেম্বার এনিওয়ে। তো যাই হোক, মাইক্রোফোন এটা, দিস পজিশন উইল এনশিওর দ্যাট ইউর ব্রিদিং সাউন্ড, নিঃশ্বাসটা নাক থেকে পড়তেছে যে, নাকের ওই নিঃশ্বাসের লাইনটা ক্রস করে, আপনি নিজেই দেখেন নিঃশ্বাসটা তো নাকের নিচ বরাবরই হবে, ঠোঁটের একটু উপর দিয়ে সামনে দিয়ে না, বেশি না, ওই জন্য দুদিন থেকে একটু সামনে রাখবেন, দ্যাটস ইট। এটা গেল। তাহলে এই পজিশন ঠিক করলাম, রিহার্সাল করলাম, আননোন ওয়ার্ড গুলাকে সিলেক্ট করে এটা একটু প্র্যাকটিস করলাম, আর মেন্টালি প্রিপেয়ার্ড হইলাম, মানে একদম ডিপ একটা ব্রিথ নিবেন। বিলিভ মি স্যার, কোনো কিছু শুরু করার আগে ডিপ ব্রিদিং, আপনাদের যদি বিশ্বাস না হয়, আপনি যদি আজকের থেকে কিভাবে নিঃশ্বাস নিতে হয় এটা যদি প্র্যাকটিস করা শুরু করে ফেলেন, আপনার লাইফে এমন কিছু সিগনিফিকেন্ট চেঞ্জ আসবে যেটা আনবিলিভেবল। আপনার ওভারঅল শরীরের স্ট্যামিনা বাড়বে, আপনার মাথা আরো ক্লিয়ার হবে, আপনার মনোযোগ বাড়বে, আপনার ঘুম ভালো হবে। আপনি যখন স্ট্রেসফুল সিচুয়েশনে, প্যারা খাওয়ার মতন সিচুয়েশনে চলে যাবেন, তখন যদি আপনি 1 মিনিট ঘন ঘন ডিপ ব্রিদিং করেন, নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে আর একটু হোল্ড করে আস্তে করে ছাড়া, এইটা যে ম্যাজিকের মতন কাজ করে, এটা আপনার যদি বিশ্বাস না হয় আপনারা ইউটিউবে যান। আমি একটা চ্যানেল তো সবাইকে সাজেস্ট করতে করি দেখার জন্য, আইএলস পিটি সবাইকে, উইম হফ, এক ভদ্রলোক ব্রিদিং কিভাবে করতে হয় শিখায়, কইলেন একটু দিনে 5 মিনিট ব্রিদিং এক্সারসাইজ করে নেন, লাইফ চেঞ্জ হয়ে যাবে, ট্রাস্ট মি, আমি বলতেছি। আপনার ওভারঅল ফিজিক্যাল এন্ড মেন্টাল মানে অন্যরকম একটা ক্ল্যারিটি চলে আসবে, ঠিক আছে? এটা ট্রু, ইউ শুড ট্রাই ইট। ডিপ একটা ব্রিদিং নিবেন। রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান কারা কারা? আই গেস অনেকেই আছেন। আমি মেসি ফ্যান, বাট আই রেসপেক্ট আ লট, মানে আই রেসপেক্ট ক্রিস্টিয়ানো রোনালদো আ লট, বিকজ আই এম a mature person, unlike other immature stupid football fans of Bangladesh and around the world, যারা রিয়েল মাদ্রিদ মানে রিয়েল মাদ্রিদ সাপোর্টার না, অ্যান্টি বার্সেলোনা, বার্সেলোনা মানে অ্যান্টি রিয়েল মাদ্রিদ, ব্রাজিল মানে অ্যান্টি আর্জেন্টিনা, আর্জেন্টিনা মানে অ্যান্টি ব্রাজিল, মেসি মানে অ্যান্টি, এগুলো বুলশিট, এগুলো ছোট বাচ্চাদের কাজ, ছোট বাচ্চাদের কাজ, এইসব ছোট বাচ্চাদের মতন আমি না। CR7 ইজ এ ফ্যান্টাসি ভাই, আমার ওপিনিয়নে মেসি ইজ দ্য গ্রেটেস্ট, আপনার ওপিনিয়নে CR7, গুড ফর ইউ, ডান, শেষ, খালাস। তো CR7 এর থেকে শিখেন। CR7 যখন ফ্রি কিক নেয়, মেসির মধ্যে কিন্তু ব্রিদিং এক্সারসাইজ আছে, কিন্তু ওর মতো করে ন্যাচারাল, ও কিন্তু ন্যাচারাল প্লেয়ার। CR7 নিজেকে বিল্ড করছে। CR7 ফ্রি কিক নেওয়ার সময় দেখেন, পেনাল্টি কিক নেওয়ার সময় দেখেন, হি টেকস আ ডিপ ব্রেথ এন্ড ছেড়ে দেয়, ঠিক আছে? চ্যানেলটার নাম এখানে লিখে দিচ্ছি, উইম হফ। এই ভদ্রলোকের একটা ট্র্যাজেডি স্টোরি আছে, এ লাইফ মিলিয়ন পিপলের লাইফ চেঞ্জ করছে। এনিওয়ে, আচ্ছা এই যে দেখেন সবাই এখন আবেগে চলে গেছে, CR7, মেসি, ম্যাচের রেফারেন্স, আই রেসপেক্ট ইউ গাইজ, আমি নিজে অনেক বড় ফুটবল ফ্যান, এখন এটা নিয়ে কথা না বলে আমি মানে কনটেক্সট বুঝাচ্ছি। CR7 কি করে? ব্রিদিং নেন। আপনিও যে কোনো কিছু করার আগে ঠিক আছে, মাথা ক্লিয়ার হয়ে যাবে। ইট হেল্পস আ লট ম্যান, ইট হেল্পস আ লট। এনিওয়ে, যাই হোক, আবার অনেকের মাথা ঘুরায়, অনেকের মাথা ঘুরায়। এনিওয়ে, তো গেল। এখন আমি আপনাদেরকে স্ট্র্যাটেজি গুলো দেখাই। দেখেন এখানে স্ট্রিপস গুলো আছে, আমি এগুলো হাইলাইট করে রাখছি, সেগুলো বলবো। তো মাইক্রোফোন অন হবে কিন্তু কখন বলেন তো? মাইক্রোফোন অন হবে বিপ সাউন্ডের পরে। বিপ সাউন্ড 1 সেকেন্ডের মতন একটা বিপ সাউন্ড হয়, বিপ সাউন্ড অন, বিপ সাউন্ড শেষ, দেন মাইক্রোফোন অন। অনেকে এক্সাইটমেন্টের চোটে বিপ সাউন্ড যখন টোট করে শুনে তখনই কথা বলা শুরু করে, তখনই কথা বলা শুরু করে। এটা করবেন না, 1 সেকেন্ড পর কথা বলা শুরু করবেন। 1 সেকেন্ড পরে ডিপ সাউন্ড হয়েছে, তার 1 সেকেন্ড পর কথা বলেন, কোন সমস্যা নেই। এখন একটা নিয়ম জেনে রাখেন, 3 সেকেন্ড টাইম বিফোর মাইক্রোফোন ক্লোজেস, 3 সেকেন্ডস। কোনো অবস্থাতেই শুরুতে হোক শেষে হোক, মানে যখন মাইক্রোফোন একবার চালু হয়ে গেছে, মাইক্রোফোন একবার যখন চালু হয়ে যায়, তখন থেকে যত টাইম আপনাকে দেয়া হবে বলার জন্য যে কোনো কোয়েশ্চেন স্পিকিং এ, 3 সেকেন্ডের বেশি আপনি চুপ থাকলে মাইক্রোফোন ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ওই কোয়েশ্চেনের অ্যান্সার আপনি আর দিতে পারবেন না, পরে কোয়েশ্চেনে চলে যেতে হবে আপনার। ক্লিয়ার? তো শুরুতে 1 সেকেন্ড নেন, কোনো সমস্যা নেই, আপনাকে নাম্বার কাটবে না।
আপনি 1 সেকেন্ড পর শুরু করেন। 1 সেকেন্ড পর যখন আপনি বলবেন তখন আপনার কিভাবে শোনা, মানে আপনার কথাটা শোনা উচিত কিরকম, আমি এখন পড়ে শোনাচ্ছি। আমি এখন এটা পড়ে শোনাবো 15 আউট অফ 15 পাওয়ার জন্য। ওকে, সো রিমেম্বার ক্লোজলি আমি কি করতেছি। আমি রোবটের টোনে কথা বলবো না, আমি এমন ভাবে কথা বলবো অ্যাজ ইফ আমি বুঝে বলতেছি। ফ্লুয়েন্সির পার্ট হচ্ছে টোনে কথা বলা। ওকে, রেডি, বিসমিল্লাহ। তো যারা যে ধর্মের পালন করেন, ইফ ইউ হ্যাভ এনি মন্ত্র দোয়া করেন, বিসমিল্লাহ বলেন। যারা মুসলমান, যারা হিন্দু আছেন তারা কি বলেন আমি জানি না, এনিওয়ে। সো ওকে, the climate for doing business improved in Egypt more than in any other country last year, according to a global study that revealed a wave of company-oriented reforms across the Middle East. The World Bank rankings, which look at business regulations, also showed that the pace of business reforms in Eastern Europe was overtaking East Asia. আমি কি খুব দ্রুত বলছি? কেউ বলতে পারবেন? না। আমি খুব আস্তে বলছি? না। আমি একদম ন্যাচারাল একটা পেসে কথা বলছি। আমি কি কোনো ব্রিটিশ অ্যাকসেন্ট ইউজ করছি, আমেরিকান, অস্ট্রেলিয়ান? না, এটা আমার অ্যাকসেন্ট, আপনার একটা অ্যাকসেন্ট আছে, কিন্তু আমি যেটা মেক শিওর করছি আমি ন্যাচারাল পেসে কথা বলছি, স্বাভাবিক গতিতে, ন্যাচারাল গতিতে কথা বলছি। আমি টোন ইউজ করছি, আমি এভাবে পড়ি নাই দ্য ক্লাইমেট ফর ডুইং বিজনেস ইমপ্রুভড ইন ইজিপ্ট more than in any other country last year, according to a global study that revealed a wave of company-oriented. না, ফ্ল্যাট। একটু টোন দিলে ভালো, এটাতেও নাম্বার পাওয়া যাবে, কিন্তু টোন দিলে ভালো। The climate for doing business improved in Egypt more than in any other country last year, according to a global study that revealed a wave of company-oriented reforms across the Middle East. টোন ছিল, আমি কোথাও গলার শর্ট চেঞ্জ করছি, জোর করছি, এটা আমি কোত্থেকে শিখছি? এটা ভাই ন্যাচারালি শিখছি। বিলিভ মি, এটা শিখার কোনো শর্টকাট নাই, কিছু নাই। আমি যাদের ভাষা, সবচেয়ে বড় কথা কি জানেন আমি কেন পারি এটা? কারণ আমি যা পড়ছি এটা আমি মিনিং আমি জানি, আমি মিনিং বুঝতেছি, বিকজ আমি ইংরেজিতে ভালো, আলহামদুলিল্লাহ। আমি মিনিংটা বুঝতেছি দেখে আমার টোন আসতেছে। যারা মিনিং বুঝে তাদের টোন আসে ন্যাচারালি, তাদের টোনটা আসে ন্যাচারালি। এখন আপনি কি টোনটা নিতে চান, আপনি একটু বেশি বেশি করে যাদের ভাষা এটা, তাদের কথা বারবার শুনেন। ওদের কথা শুনতে শুনতে আপনার ব্রেইন ওইটাকে নকল করার ট্রাই করবে। আপনি যখন বলবেন আপনি কিন্তু ওদেরকেই নকল করার ট্রাই করবেন। দ্যাটস হাউ উই লার্ন বাংলা। আপনি বাংলা এভাবেই শিখছিলেন ছোটবেলায়, আপনি বাংলা গ্রামার দিয়ে শিখেন নাই, ইংরেজিও শুনে আর পড়েই শিখতে হবে। আচ্ছা, ফ্ল্যাট টোনে বলি নাই, তাহলে আমার টোন ঠিক ছিল, আমার পেস ঠিক ছিল, আমি কমায় পজ দিছি, আমি ফুল স্টপে ভালো মতন থামছি, তারপরে আমি উচ্চারণ কোথাও ভুল করি নাই, সঠিকও ছিল, স্পষ্ট ছিল। আমি নিজেকে জাজ করতে পারি, আমি কন্টেন্টের প্রতিটা ওয়ার্ড বলছি, একটা ওয়ার্ড বাদও দেই নাই, রিপ্লেসও করি নাই, অ্যাডও করি নাই। 15 আউট অফ 15। ঠিক আছে, নিজেকে জাহির করার জন্য না। আমাদেরকে 15 আউট অফ 15 যদি আমরা না পাই, বা অ্যাটলিস্ট 14 না পাই, তাহলে তো আমরা টিচার হইতে পারলাম না। আবার ব্যাপার আছে, টিচার হওয়ার আরেকটা জিনিস মানুষ মনে করে, মানুষ টিচারকে জাজ করে তার স্কোর দিয়ে, এটাও ভুল। আমি 7 পাওয়ার টিচারের ক্লাস করছি, যার ক্লাস ব্যান্ড 8.5 পাওয়ার আইএলস এ, তাদের থেকে বেটার, ফার বেটার, ফার বেটার। আপনি ভালো স্কোর করা মানে এই না যে আপনি অন্য কাউকে ভালো বুঝাইতে পারেন, এটা কিন্তু বুঝতে হবে। সো যদিও আমি বলে রাখলাম, মানুষ আশা করে যে টিচাররা সবকিছুতে পারফেক্ট হবে। না স্যার, আমরাও মানুষ, আমাদেরও ভুল হয়। ঠিক আছে, এনিওয়ে, এখন স্ট্র্যাটেজি গুলোতে যাই, তারপর আমি আপনাদের কোয়েশ্চেন নিব। এখন স্ট্র্যাটেজি গুলোতে একটা জিনিস মাথায় রাখবেন। প্রথম যে জিনিসটা, এখানে যা বলছি পড়বেন, আমি মেজর যেটাতে সেটা বলতেছি, এটা আপনাদের রিডিং ও প্র্যাকটিস হবে। এমন কিছু না যেটা আপনি বুঝতে পারবেন না, না বুঝতে পারলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। আপনি এটা দেখেন আগে। বাই দ্য ওয়ে, আমি হিন্দি মোটামুটি ভালো পারি, কারণ আমি পুরান ঢাকায় বড় হয়েছি। আচ্ছা, অলসো রিড আউট দি ওয়ার্ড। বাই দ্য ওয়ে, তার মানে এই না যে, আচ্ছা আচ্ছা যাই হোক, এটা আমি আবার ইন্ডিয়াকে দেশ হিসেবে অতটা পছন্দ করি না। আমি ইন্ডিয়ানদের পছন্দ করি না, ইন্ডিয়ার কূটনীতি, রাজনীতি এগুলো পছন্দ করি না, ওদের এক্সট্রিম বিহেভিয়ার পছন্দ করি না। বাট আমি হিন্দি ভাষার প্রতি আমার কোনো রাগ নেই। ভাষা, সব ভাষাকে সম্মান করতে হবে, সব ভাষাই সুন্দর, আর ভাষা কোনো দোষ নেই। ঠিক আছে, এটা হচ্ছে দা সিস্টেম, দা অথরিটি, এরাই হচ্ছে মেইন কালপ্রিট।
আমাদের দেশও যে অন্যদের চোখে ভালো তাও না, আমরা পৃথিবীর সেরা দেশ না, ঠিক আছে? এনিওয়ে, তো যাই হোক, অলসো রিড আউট দি ওয়ার্ডস উইথ প্লুরাল ফর্ম, মানে কি, যেসব ওয়ার্ডের শেষে এস বা ইএস আছে, নাউনের শেষে এস বা ইএস থাকলে ওটাকে একটু জোর দিয়ে, যেমন সেকেন্ডস, সেকেন্ডের শেষে যে এস আছে এটা অনেকে বলে না, উচ্চারণ করে না, এটাতে কিন্তু ক্ষতি আছে। কারণ কি, সেকেন্ডস বলার জায়গায় যদি আপনি সেকেন্ড বলেন, ও কি ভাববে আপনি সেকেন্ড বলছেন, আপনি রিপ্লেস করছেন। তো এসটাকে একটু জোর দিয়েন। অথবা আরেকটা হচ্ছে পাস্ট টেন্সে যে ভার্ব গুলো থাকে না, এই যে ডেভেলপড, এস্টাবলিশড, হ্যাঁ, কন্ট্রিবিউটেড, বার্নড, লাস্টে টি আছে, এগুলোতে টি, ডি, ইডি, এস, ইএস, এগুলোতে একটু জোর দিবেন যাতে এআই শুনতে পায়, ভালো হয় এটা, ঠিক আছে? অস্বাভাবিক রকমের জোর দেন না আবার, যে এস্টাবলিশড, এরকম বলা দরকার না, এস্টাবলিশড, একটু জোরে স্ট্রেস দাও, একটু এটাকে স্ট্রেস বল। ওকে, ওকে, কুইকলি ওয়ার্ক আউট হাউ ইউ উইল প্রোনাউন্স এনি আননোন ওয়ার্ডস, এটা বলছি। কিসে প্রোনাউন্স আপনাকে অ্যাসেস করা হবে, আপনি কারেক্ট প্রোনাউন্সিয়েশন, রিদমে থাকতে হবে, স্ট্রেস দিতে হবে, জোর দিতে হবে। জোর দেয় কোন কোন ওয়ার্ডে জানেন? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, এই যে এখানে বলা আছে এগুলোতে। ইন্টোনেশন, এই যে গলার স্বর ওঠানামা করা, এটা ইন্টোনেশন। মাইকের কথা বলছি, মাইক্রোফোন টাচ করেন না। কন্টেন্ট ওয়ার্ডে ফোকাস করেন, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো হচ্ছে কন্টেন্ট ওয়ার্ড, ঠিক আছে? কারণ এরা হচ্ছে মিনিং ক্যারি করে, একটা সেন্টেন্সের মিনিং ক্যারি করে হচ্ছে এই 4টা ওয়ার্ড। বাকিগুলো হচ্ছে ব্রিজ, লিঙ্ক করে, প্রিপোজিশন, কনজাংশন, প্রোনাউন, এরা লিঙ্ক করে। একটা প্রোনাউনও ইম্পর্টেন্ট ওয়ার্ড, বাট সাউন্ডটা হালকা। এক্সট্রা ওয়ার্ড ইউজ করেন না, অনেকের মুখের আগে একটা অটোমেটিক ডি চলে আসে, অনেকের এ চলে আসে, অনেকের ইন চলে আসে, টু চলে আসে, এটাকে কনসিয়াসলি অ্যাভয়েড করতে হবে। কোনো ওয়ার্ড রিপ্লেস করেন না। পাংচুয়েশনটা দেখেন, কমা আছে কোথায়, ফুল স্টপ আছে কোথায়, এটা দেখতে হবে। ওখানে কমা একটু থামবেন, ফুল স্টপে 1 সেকেন্ড থামবেন, ফুল স্টপের থেকে একটু কমে থামবেন কমায়। যদি সেমিকোলন আসে, সেম কমার মতন থামবেন, সেমিকোলন হলে কমার মতন থামবেন। ওকে, কমন প্রোনাউন্সিয়েশন মিস্টেক, এক্সামকে এক্সাম বলা, ভায়োলিনকে ভায়োলিন বলা, স্কুলকে স্কুল বলা, স্টেবলকে স্টার্টকে স্টার্ট বলা, হ্যাঁ, এরকম আর কি। যখন আপনি কথা বলতেছেন, রিমেম্বার দ্যাট দ্য মাইক্রোফোন টার্নস অফ অটোমেটিক্যালি ইফ দেয়ার ইজ নো সাউন্ড ফর 3 সেকেন্ডস, এটা বলছি। তার মানে 3 সেকেন্ড চুপ করে থাকাটা শুরুতেও যাবে না, মাঝেও যাবে না, একদম শেষ হয়ে গেছে যখন আপনার কথা বলা, তখন তো 3 সেকেন্ড চুপ থাকলে আপনার সমস্যা নাই, তখন মাইক্রোফোন ক্লোজ হলে হোক, আপনি তো বলেই ফেলছেন। কিন্তু শুরুতে বা মাঝে কোনো জায়গায় 3 সেকেন্ড চুপ করে থাকা যাবে না। রেইজ এন্ড লোয়ার ইউর ভয়েস এট দ্য রাইট প্লেসেস, এটাকে ইন্টোনেশন বলে, গলার স্বরের ওঠানামা করা। এটা ন্যাচারালি আসবে অনেকের ক্ষেত্রে, অনেকের দেখে দেখে শিখতে হবে, ঠিক আছে? 11:30 ক্লাসে আসে, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, এটা আমার ভালো লাগে বাই দ্য ওয়ে। কারণ হচ্ছে গিয়ে যতটুকুই পারি মানে ক্লাসে, একবার আমি এটার একটা লেসন পেয়েছিলাম, আমি একটা কি বাবা দুজন ক্লাসে আপনারা কি দেখছেন এখানে কমেন্টে, I'm realizing looking regarding the third level. আমার যেগুলো ওয়েবসাইট ইউজ করি এগুলো টাইমিং এর প্রবলেম আছে, আই থিংক। ইয়া, ট্রু। এক্সাম্পলে কি পানি খাওয়া যাবে? আচ্ছা, নাইস কোশ্চেন। ফার্স্ট অফ অল আপু, এক্সাম যেটা হলের বানানো হচ্ছে এটা এটা বলেন। ওকে, ইউ শুড নো দিস। আচ্ছা, পানি খাওয়া যাবে? হ্যাঁ, যাবে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ ফর ফ্লার্টিং which is what? হিন্দি? আচ্ছা, তাই? আচ্ছা, হইতে পারে। আচ্ছা, এটা ভালো ছিল, ইন্টারেস্টিং ছিল। এনিওয়ে, ইন্টোনেশন গেল, এটা গেল, এটা গেল, দিস ওয়াজ প্লেস। আচ্ছা, ইন্টোনেশন হচ্ছে রেইজ করা, মানে ভয়েস ওঠানামা করা, বুঝে। আচ্ছা, ইউ ক্যান ব্রেক লঙ্গার সেন্টেন্স এট লজিক্যাল মার্কস সাচ এস কনজাংশন, মেন্টালি পুট আ স্ল্যাশ ইন ফ্রন্ট অফ ওয়ার্ডস। দেখেন, একটা কথা বলি, এই যে কনজাংশন আর প্রিপোজিশনে আমি কিন্তু ভেঙে ভেঙে কথা বলি। আমার গলার টোন চেঞ্জ হয় কখন জানেন? আমার একটা মার্কস আছে, এটা আমার নিজস্বই আছে। পরে আমি দেখছি কি এটা সত্যি ওরা ফলো করে, মানে কিছু জিনিস আছে না আপনি নিজেই আবিষ্কার করে ফেলছেন কোনো না কোনো ভাবে, পরে গিয়ে দেখছেন যে সত্যি সত্যি এভাবেই মানুষ করে, এরকম জিনিসটা। দ্য ক্লাইমেট একটা, ফর ডুইং বিজনেস একটা, ইমপ্রুভড ইন আরেকটা, ইজিপ্ট, মোর দেন ইন, এভাবে ভেঙে ভেঙে মানে অটোমেটিক্যালি চলে আসছে, প্রিপোজিশন তারপর কনজাংশনে চলে আসে। The climate for doing business improved in Egypt more than in any other country last year.
এখন আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কেন এটা করলেন, কারণ কি জানেন, দ্য ক্লাইমেট আমার জন্য একটা ফ্রেজ, ফর ডুইং বিজনেস একটা ফ্রেজ, ইমপ্রুভড ইন ইজিপ্ট একটা ফ্রেজ, বুঝতে পারছেন? মোর দেন একটা ফ্রেজ, আসলে পুরো ফ্রেজ হচ্ছে মোর দেন ইন এনি আদার কান্ট্রি। আমি একবারে বলতে চাচ্ছিলাম না মোর দেন ইন এনি আদার কান্ট্রি লাস্ট ইয়ার। এই ভেঙে ভেঙে আমি কিভাবে শিখলাম, এই চাঙ্ক গুলো আমি বানাইলাম কিভাবে, এটা আমার আসছে ন্যাচারালি ভাই। তবে কিছু আছে যে প্রিপোজিশন ধরে, কিছু আছে ওয়ার্ডের ফ্রেজের মিনিং অটোমেটিক্যালি আমার ব্রেন এটা শিখে ফেলছে। শিখছে কিভাবে ভাই, আমি শুনছি, তাই বিলিভ মি আমি এত শুনছি, আমার 20 বছরের শোনার অভিজ্ঞতা ইংরেজি। তো আমি আমি এটা ন্যাচারালি চলে আসছে। এটা 2016-তে আমি বুঝে ফেলছি, আমি যখন আইএলটিএস দিই ফার্স্ট। তো আমি তো জানতাম না, এটা ম্যাজিকের মতন কাজ করে when you observe how they speak, ঠিক আছে? এনিওয়ে, তো যেখানে বলতেছিলাম আর কি ছিল, ও আমরা ইয়েতে ছিলাম, ইয়েতে তো এভাবে চাঙ্কে ভাগ ভাগ করতে পারেন, এটা অনেকে ন্যাচারালি আসবে। আমি বলবো ন্যাচারালি ছেড়ে দেন। এভাবে যদি না পারেন যে এন্ড বাট এসে মেন্টালি একটা টোন চেঞ্জ করবেন বা ব্রেক দিয়ে কথা বলবেন, এটা যদি এভাবে না পারেন, এভাবে যদি উল্টা আরো আপনার ক্ষতি হয়, এটা বাদ দেন, ন্যাচারালি তাদেরটা শিখেন। ট্রাই টু এলিমিনেট এসব করেন না। ফ্লুয়েন্সি ডাজ নট মিন টু স্পিক ফাস্ট। এই রিমেম্বার, ফ্লুয়েন্সি ডাজ নট মিন টু স্পিক ফাস্ট, ঠিক আছে? ওকে, নর্মাল পেস। ডু নট রিপিট অর কারেক্ট দ্য রং ওয়ার্ড অ্যাগেইন। যেই ওয়ার্ড ভুল উচ্চারণ করে ফেলছি, বলে ফেলছি, তার মানে এভাবে ধরেন আমি ইজিপ্ট বলবো এটাকে, হ্যাঁ, দ্য ক্লাইমেট ফর ডুইং বিজনেস ইমপ্রুভড ইন ইজিপ্ট মোর দেন ইন, এখন আপ চলে আসছে মনে করেন ভুলে, কিন্তু এটাও বলবেন না, দ্য ক্লাইমেট ফর ডুইং বিজনেস ইমপ্রুভড ইন ইজিপ্ট মোর দেন ইন এনি আদার কান্ট্রি লাস্ট ইয়ার। মানে আপনি রিয়েলাইজ করছেন কিন্তু নিজেকে কন্ট্রোল করে সামনে আগা যাবে। ডু নট কারেক্ট ইট, ডু নট রিপিট ইট। আচ্ছা, যদি 3 ডিজিটের নাম্বার থাকে বলবেন 102, 187, 839। 4 ওয়ার্ডের এগুলাতে বলবেন 2009, 2025, ঠিক আছে? তবে 2000 এর আগে বলবেন 1998, ওটা ঠিক আছে। 1998 বলে অনেকে, 1998 বললে চলবে, অসুবিধা নেই। তো এগুলা সব নাম্বার আসে না ভাই, বিলিভ মি, প্যারা নিয়েন না। আর এই কথাটা সত্যি ছিল, এখন সত্যি নাই, বাদ, এটা বাদ, এটা ইগনোর করেন এই লাস্টের পয়েন্টে। ওকে, কারো কোনো কোয়েশ্চেন এবার বলেন, সবাই কোয়েশ্চেন করেন, সবাই হ্যান্ড রেজ করবেন, আগে হ্যান্ড রেজ, সবাই হ্যান্ড রেজ করবেন। কেউ টেক্সট প্রেফার করলে টেক্সটে করেন, ঠিক আছে? আমি একটা হ্যান্ড রেজ থেকে কোয়েশ্চেন নিব, একটা টেক্সট থেকে কোয়েশ্চেন নিব, চলেন। হ্যান্ড রেজ কারা কারা করছে দেখি, কয়জন করছে? একজনই, ওকে। টেক্সট দেখি একটু, ওরে খিজা খাতিব ভাই তো একদম ফাটাই দিছে হিন্দি লিখে। আপনি তো হিন্দিতে পিটি দিলে 90 আউট অফ 90 পাইতেন, ঠিক আছে? আচ্ছা, যদি আলাদা বলি, এটা ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন আসছে, যদি আলাদা বলেন, যেমন শাল, ইয়ার, এটা আপনি তো আলাদা বলবেন না, এটা তো আপনি এভাবে ন্যাচারালি বলতে হবে। ন্যাচারালি কি আমরা আলাদা আলাদা বলি? আমরা বলি 2025 না, আমরা বলি 2025 এরকম ন্যাচারালি বলবো। যদি শাল না হয়, অন্য কোনো নাম্বার হয়, তাহলে আমি প্রেফার করব ওটাকে 1000, মিলিয়ন এভাবে বলা। যেমন এটা হচ্ছে 20,009, এটা বলা উচিত। কারণ ওরাও আবার অবশ্যই ওরাও ন্যাচারালি 20009 বলে, বা 2009, 0009 বলে। আমাদের এত কিছু করার দরকার নেই ভাই, এটা 20,009, সিম্পল কথা, অ্যাকসেপ্টেড এভরিওয়্যার, দ্যাটস ইট। ওকে, अच्छा खीजा खातिर पर विशाल हिंदी में पढ़िए मेरे को डर लग रहा है, क्लासेस इतनी डिफिकल्ट लग रही है कि दिमाग में कुछ भी समझ नहीं आ रहा है। आज की क्लास के कंपैरिजन में ये मुझे बहुत ज्यादा हार्ड लग रही है। अब तो सिंस यू आर अ गाय, आपको मुझे लग रहा है हमें अब तो लगता है कि स्कोर लाना ना, कि আমি ভুল যাই না, स्कोर लाना मेरे लिए ऑलमोस्ट इम्पॉसिबल हो जाएगा। ओके, তাহলে কনগ্রাচুলেশনস, আই ক্যান গ্যারান্টি ইউ আপনি স্কোর খেতে পারবেন না, আই ক্যান গ্যারান্টি ইউ। সাদা কাগজ দেন, লিখে রাখি আজকের ডেট, যে আমি নিশান বলে দিচ্ছি ভাইয়ের नाम की खीजर खातिर, यू आर नॉट गोइंग टू अचीव योर स्कोर, क्योंकि आपने बता दिया, आपने बोल दिया, आपने तय कर लिया, आपने फैसला कर लिया कि फ्यूचर में क्या है। कॉन्ग्रेचुलेशंस टू यू, एंड नाउ यू हैव गिवन योर ब्रेन टू डाउट यू,
to doubt your potential, to doubt your ability. আপনি শুরু করে দিয়েছেন। দিস ইজ কল্ড লুজ। সরি, আমি মাইন্ড করেন না ফিজার খাতির ভাই, এবার আমি খাস বাংলা আপনাদের কিছু কথা বলি। আমি আপনার ভালো চাই, এটা আপনি বিশ্বাস করেন? আমি আপনাদের সবার ভালো চাই, আপনারা বিশ্বাস করেন এটা? যদি বিশ্বাস করেন, ভাই হিসেবে যদি দেখেন, বড় ভাই হিসেবে আমার করা কথাগুলোকে নিতে শিখবেন। ফার্স্ট অফ অল, ইফ ইউ হ্যাভ আ লুজার মেন্টালিটি, ইফ ইউ, আমি যখন বলতেছি ফার্স্ট দুইটা ক্লাসে মনে করছি, আজকের ক্লাসে শুরুতে বলছি, ইফ ইউ হ্যাভ আ লুজার মেন্টালিটি, মানে এটা তো হার্ড, এটা তো এটা ভাই, তাহলে এটা হার্ডই থাকবে আপনার জন্য। আপনি যখন আগেই হেরে বসছেন, দ্যাটস ইট। আমি আপনার ব্যাপারে বলবো, ডোন্ট ট্রাই পিটি, গো ফর সামথিং এলস। আইএলটিএস এর থেকে যদি পিটি ট্রাই কঠিন লাগে, গো ব্যাক টু আইএলটিএস স্যার। এন্ড একটা জিনিস এটাও বলবো, দিস ইজ ভেরি মানে মানে সুইসাইড, কি বলে, সুইসাইডাল থট আপনার প্রিপারেশনের জন্য। পুরো সুইসাইডাল থট মারছে না, আপনি অলরেডি হার মেনে ফেলছেন। অলরেডি আপনি ভাবতেছেন না স্যার আমি আমার বাস্তবতা তুলে ধরছি। নো, এটা আপনার বর্তমান বাস্তবতা, ঠিক আছে আমি মানলাম যে আপনি উইক, বাট দ্যাট ডাজন্ট অ্যালাউ ইউ টু সে যে আপনি স্কোর আপনার জন্য অলমোস্ট ইম্পসিবল। আপনি ওয়ার্ডটা ইউজ করছেন অলমোস্ট ইম্পসিবল, আপনি তো আমাকে এখানে চেতায় দিয়েছেন, ঠিক আছে? এখন আপনার বাকি অংশটা আমি কিন্তু পড়ছি, ওটা আমার কথা হচ্ছে এই স্কোর যে আপনার জরুর মানে জরুরি আপনার জন্য। तो वरना मेरा अपलोड जाना का सपना टूट जाएगा। मैं सच में बहुत टेंशन में हूँ, समझ नहीं आ रहा क्या करूं। ভাই সহজ বাংলা, আপনি খিজার খাতির ভাই, আপনি আমার সাথে কথা বলেন। আপনার যখন খিদা লাগে আপনি কি করেন? আপনি খিদা লাগলে কি করেন? টক টু মি, অ্যান্সার দেন তো, লেখেন এখানে। ইউ ট্রাই টু ফাইন্ড ফুড নাকি? ফার্স্ট অফ অল হোয়াট ডু ইউ ডু? উই try to find food. আপনি if you don't try to find food, ফুড কি আপনার কাছে আসবে? না, আসবে না। যখন ফুড আপনার কাছে আসছে, ফুড আপনার সামনে বসে আছে, ওকে হেডে আপনার মুখে ঢুকবে? No, you have to take it, you have to grab it and eat it. So you know, to in order to meet your কি বলে, satisfy your hunger, আপনাকে খেতে হবে। সো আপনি খাচ্ছেন, আপনি দ্বিতীয় কোনো কোয়েশ্চেন করতেছেন না, আপনি ডাউট করতেছেন না খাবার কেমনে খাবো, খাবার খাই কেমনে, খাবার খেতে পারবো কিনা, চাবাইতে পারবো কিনা, হজম হবে কিনা। ডু ইউ ডাউট ইট? নো, ইউ নো আমার এটা করলে এটা হয়ে যাবে, শেষ। ইউ নো হোয়াট টু ডু। পিটিতে স্কোর করার জন্য কি করা লাগবে ইউ নো অলরেডি। আমি বলছি, সবাইকেই বলছি, আপনি শুনছেন। নেভার এভার সে দ্যাট আগেন। আমি কি করবো বুঝতে পারছি না। আপনি কেন বুঝতে পারছেন? আপনি জানেন না পিটিতে, আপনি আজকে তো জানলেন পিটিতে রিড অ্যালাউড কিভাবে পড়তে হয়, তাহলে আপনি এখন ওভাবে প্র্যাকটিস করবেন। আপনি যে জায়গা আছেন সেই জায়গা থেকে নিজেকে উপরে নিয়ে যাবেন। আজকে 10-এ আছেন, 11-তে যাবেন, 11-তে দাঁড়ানোর পর 12-তে যাবেন। লং জাম্প আনবেন না। আপনাদের একটা অস্থিরতার কথা বলি, বাংলাদেশি মানুষের জেনজি জেনারেশনের সবচেয়ে বড় মানে সেটব্যাক হচ্ছে আপনারা অস্থির। স্যার আমার 10 পাইতেছি না, 15-তে বা 90-তে 70-এর উপর উঠাইতেই পারতেছি না স্যার। আচ্ছা আচ্ছা, প্র্যাকটিস করতেছেন? জি স্যার, 1 সপ্তাহ টানা প্র্যাকটিস করছি। কোথায় গ্যারান্টি আছে 1 সপ্তাহ টানা প্র্যাকটিস করে 70 থেকে আপনি 90-তে চলে যাবেন? আরে ভাই 72 যদি যায় ওটা প্রোগ্রেস না? আর সব প্রোগ্রেস কি মাপা যায়? সব প্রোগ্রেস মাপা যায় না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, নেভার, কখনো আপনি নেগেটিভ থটে থাকবেন না। আপনি নেগেটিভ থটে থাকলে ভাই আপনি আমার ঝাড়ি খাবেন যতদিন আমাকে সব বলবেন। যেই বলবে, আপনি যেই হন, আপনি আমার থেকে বয়সে বড় হন ছোট হন, আই ডোন্ট কেয়ার। আই ওয়ান্ট দ্য বেস্ট ফর ইউ। আমি আপনাকে যেটা সত্যি সেটা বলবো। আই এম ভেরি অ্যাগ্রেসিভ। এই যে আমার অ্যাগ্রেসিভনেস এখন আপনারা দেখতেছেন, যারা আমার আইএলটিএস ক্লাস করছে তারা অলরেডি জানে। প্রথম 2 ক্লাস খুব মিষ্টি মিষ্টি দেখছেন না, আমার যখন অ্যাগ্রেসিভ হওয়া লাগে আমি অ্যাগ্রেসিভ হব। তো যাই হোক, আপনারা কখনোই নেগেটিভ থটে থাকবেন না। আপনাদেরকে এটা নিয়ে একটা কাহিনীও বলবো আজকের ক্লাসে, না কারণ ক্লাসের অ্যান্সার গুলো দিই। এবার যারা হাত তুলছেন তাদের থেকে একজনেরটা নিই। তার আগে একটু দাঁড়ান। হোয়াট অ্যাবাউট 2000 কি বলে 2209, 2200, হ্যাঁ 2209 এভাবে বলা যায়, 2209 এভাবে বলা যায়, ঠিক আছে? স্যার প্র্যাকটিস কোথায় করবো আপাতত? আচ্ছা, আপনি ধরেন স্ক্রিনে এখন কি দেখতে পাচ্ছেন? সাইফুল ইসলাম সোহেল ভাই টিপস দেখাচ্ছে। আচ্ছা, আমরা যদি এইটাকে একটা রিড অ্যালাউডের কন্টেন্ট হিসেবে চিন্তা করি, পারি না? পারি। যদি
আপনি রাস্তায় কি বলেন, ফেসবুকে গেলেন একটু পরে, একদিন ইংরেজিতে একটা স্ট্যাটাস দিচ্ছে এরকমই বড় সড়ো, ওইটা একটু পড়েন না। প্র্যাকটিস করার জায়গা পুরো পৃথিবী। স্কোরিংটা নিজেকে করেন, কারণ ওইখানে তো এআই আপনাকে দেখা দিবে না, এআই আপনাকে দেখাবে পোর্টালে, নাহলে অ্যাপে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস তো করা যাবে, স্কোর আপনি হয়তো এআই থেকে পেতেছেন না, নিজেকে স্কোর করতে পারার চেষ্টা করেন। যখন এআই, যতক্ষণ না পোর্টাল পাচ্ছেন, আর পোর্টালের এআই তো সবসময় ফ্লুয়েন্সি প্রনাউন্সিয়েশন ঠিক মতো নাও ধরতে পারে, এটা জেনে রাখেন সবাই। নিজেকে জাজ করা শিখেন, আর পুরো দুনিয়ায় আপনার রিসোর্স কি নাই, নিউজ পেপার আছে, বই আছে, অনলাইনে যান, হাজার হাজার আর্টিকেল আছে, প্রতিদিন একটা একটু পড়েন। রিডিং এর, রিড অ্যালটের প্র্যাকটিসের অভাব নাই। ওকে, মেইন এক্সামে কি কোনো মতে নোট করা যাবে পেপারে? হ্যাঁ, নোট করার যখন দরকার হবে তখন বলবো, এটা এটা এখনকারটার সাথে কোনোভাবে সম্পর্কিত না। কম্পিউটারে লেখার ব্যাপার আছে, কিন্তু নোটও নিতে পারবেন। নোট করার জন্য কাগজ কলম দেয় না, মার্কার আর একটা প্লাস্টিক শিট দেয়, ট্রান্সপারেন্ট। এটা পরে বলবো ভাইয়া। অ্যামেজিং, অ্যামেজিং স্পেলিং, অ্যামেজিং এর স্পেলিং তো আপনি লিখেই দিচ্ছেন। বানান কে বলে স্পেলিং, আপনি কি উচ্চারণ বুঝাইতেছেন? উচ্চারণ মানে হচ্ছে প্রোনাউন্সিয়েশন। আপনি কি অ্যামেজিং এর প্রোনাউন্সিয়েশন বলতেছেন? অ্যামেজিং, অ্যামেজিং। ওকে, ইয়েস স্যার, ইয়েস স্যার, জি স্যার। এবার যারা হাত তুলছে তাদের থেকে একটু কোশ্চেন নিই। অনেকে হাত তুলে বসে আছেন, বলেন বলেন বলেন। অর্ণব বল আছে মনে হয় এখন, অর্ণব ভাই বলেন। তার আগে অনেকে হ্যালো স্যার, কথা শুনতে পাচ্ছেন? বুঝতে পারছি, বলেন। জি স্যার, রিড অ্যালাউড এর স্যার এভারেজ কোশ্চেনের যে মার্কিং সিস্টেমটা স্যার, এটা একটু স্যার বুঝতে পারছি না স্যার। এটা কি 6 থেকে 7টা কি স্যার প্যাসেজ আসবে নাকি সেন্টেন্স আসবে? আপনি ক্লাসের শুরু থেকে ছিলেন? জি স্যার, শুরু থেকে ছিলাম। দ্যাটস রিয়েলি উইয়ার্ড ফার্স্ট অফ অল, কারণ আপনি শুরু থেকে ছিলেন এবং আরো আগে কোশ্চেনটা করতে পারতেন। ভালো করছেন, কোশ্চেন লাস্টে করছেন, আচ্ছা ঠিক আছে, তাও করছেন, ভালো করছেন। আমার ক্লাসে অন্য কেউ কি এটা ওনার কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবেন? আমি একটু চেক করতে চাই যে অন্য কেউ বুঝছেন কিনা। এনিওয়ান উড লাইক টু ট্রাই? তাহলে আপনি বুঝছেন কিনা আমি বুঝবো, অন্য আরেকজন। হৃদয় ভাই বুঝান, প্লিজ অন্য ভাইকে বুঝান। ভাই আমি যেটা বুঝছি সেটা হচ্ছে যে 6 থেকে 7টা প্যাসেজ থাকবে আর কি পর পর, এবং সেটা হচ্ছে বিভিন্ন লাইনের মানে যে ওয়ার্ড গুলো হয়, মেইনলি আপনি বলছেন যে একটা প্যাসেজ 60 থেকে 40 ওয়ার্ডের মধ্যে হতে পারে, এই ধরনের 6 থেকে 7টা প্যাসেজ। সরি, প্যারাগ্রাফ। জি জি। এই একটা প্যারাগ্রাফ আসবে, এটাকে পড়বেন, এটাকে পড়ার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য 30 থেকে 40 সেকেন্ড সময় পাবেন। 30 থেকে 40 সেকেন্ড পর মাইক্রোফোন অন হবে, আপনি আরো 30 থেকে 40 সেকেন্ড সময় পাবেন বলার জন্য। এটা বলবেন, এটা স্ক্রিন থেকে চলে যাবে। এটা হচ্ছে প্রথমটা। এরপরে আরেকটা আসবে, রিড অ্যালাউড, আরেকটা আসবে। এরকম 6টা আসতে পারে বা 7টা আসতে পারে। আপনি Thank you, এইটা বলার জন্য 15তে নাম্বার পাবেন। অর্ণব ভাই বুঝছেন? জি স্যার, বুঝছি স্যার। আমি আগে কেন বুঝেন না, আমি এটা অবাক হইতেছি। আমি এতক্ষণ ধরে, আমি কিন্তু দেখেন আপনার বারবার বলতেছিলাম যে এই কথাটা পড়ার কারণে কন্টেন্টে 5-এ কত দিচ্ছে, এই কন্টেন্টটা পড়ার কারণে ফ্লুয়েন্সিতে কত দিচ্ছে, এই কন্টেন্টের জন্যই 15 নাম্বার। শুরুতে বলছিলাম 6টা আসছে 6×15 = 90, 7টা আসছে 105। স্যার মনোযোগ বাড়ান। দিস অলসো শোজ দ্যাট আপনারা কোয়েশ্চেন করছেন, ভালো কোয়েশ্চেন করবেন কেন না কেন, কিন্তু এটা কিন্তু শো করে যে আপনার মনোযোগের অভাব আছে, সত্যি কথা যেটা। আচ্ছা, আমাকে একটু সময় দিবেন, একটা মিনিট, একটা মিনিট সময়। থ্যাংক ইউ স্যার। স্যার
এবার আমি আপনাদের ওই নিচের কোশ্চেন গুলো নেই। পার্সোনাল ইন্ট্রোডাকশন, থ্যাংক ইউ। I have already felt cool man sir, আচ্ছা আচ্ছা, I have already, thank you, ওকে আমাকে বললেন নাকি আমি কুল? ও কুল ম্যান স্যার, না আমি কুল যখন হওয়ার তখন আমার কুলনেস আমি আমার আমার নিজের হাতে কন্ট্রোল করি। ওকে, এনিওয়ে, প্রয়োজনে পড়লে আমি গরম হবো, এটা যেই থাকুক না কেন, যেই বিষয়। আই হ্যাভ অলরেডি ফেল টু অ্যাকোয়ার মাই ডিজায়ার্ড আইএলটিএস স্কোর, ডিজায়ার্ড দিবেন, ডিজায়ার এর পর ডি দিবেন, আইএলটিএস স্কোর, দ্যাটস ওয়াই আই মিসড আ পিএইচডি অফার। I really feel sorry for you. Now I feel PT is appropriate for me. Okay, good luck with that. Sir, read aloud এর আগে যে পার্সোনাল ইন্ট্রোডাকশন দিয়ে সেটা হবে পড়বো এখন। ওকে, ইনশাআল্লাহ। খিজার খাতির ভাই, অল দ্য বেস্ট ফর ইউ। পার্সোনাল ইন্ট্রোডাকশন দেখেন, পার্সোনাল ইন্ট্রোডাকশন কিছুই না, একদম দুধ ভাত। এই যে আমাদের কোর্স বুকে যাবেন, যেটা ড্রাইভে আছে, এখানে শুরুতে এই হচ্ছে টেমপ্লেট। এখানে টেমপ্লেট কোনো সমস্যা, এই টেমপ্লেটের কোনো মানে কোনো সমস্যা না। এইখানে টেমপ্লেটের জন্য আপনার নাম্বার দিবেও না, নাম্বার কাটবেও না, এবং এই টেমপ্লেটটা খুব স্বাভাবিক একটা টেমপ্লেট। একটা মানুষ নিজেকে মানে পরিচয় করে দিতে, ইন্ট্রোডিউস করতে এগুলাই বলে, কম বেশি অন্যভাবেও বলতে পারে ডেফিনেটলি। তো সহজ কথা হচ্ছে, মাই নেম ইজ দিস, আই এম এত ইয়ার্স ওল্ড, 26 years old or whatever. I live in Dhaka, Kumilla, Rajshahi, Faridpur, whatever. I have completed my last day education portion. I have completed my HSC from this college in 2021-22. I have completed my BSc or bachelor's or honors from this university or this college in chess. I am currently working at, jodi apni job kore thaken তাহলে বলবেন আই এম কারেন্টলি ওয়ার্কিং এট, কোম্পানির নাম বলবেন, অ্যাজ এ, তারপর জব টাইটেলটা বলবেন। যারা জব করেন না আপনি বলবেন আই এম নট ওয়ার্কিং কারেন্টলি, ঠিক আছে। আই এম পার্টিসিপেটিং ইন দ্য পিটি এক্সাম টুডে টু টেস্ট মাই ইংলিশ স্কিলস এন্ড অ্যাজ পার্ট অফ দি ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট অর ভিসা রিকোয়ারমেন্ট। যদি আপনি স্টাডি আপলোড হয় আপনি বলবেন ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট। আপনার যদি স্কিল ভিসা হয়, পড়তে যাচ্ছেন না আপনি, ডিরেক্ট পিআর বা অফিসিয়াল কোনো জব অফারের কারণে বা এরকম কিছু, তাহলে ভিসা রিকোয়ারমেন্ট যদি হয়। এতটুকুতেই শেষ করে দিবেন, বাকিগুলো বলার সময় পাবেন না, 30 সেকেন্ডস তো দরকার নেই। ওরা আবার সামনে কিছু কোয়েশ্চেন দিয়ে রাখবে আপনার সামনে, যে এই কোয়েশ্চেনের অ্যান্সার দেন, ডাজন্ট ম্যাটার। 30 সেকেন্ড সময় পাবেন, আপনি এতটুকু সুন্দর করে শুদ্ধ উচ্চারণে বলবেন। এই অডিওটা কিন্তু ভিসার অফিসারের কাছে বা ভিসা অথরিটি অথবা ইউনিভার্সিটি অথরিটির কাছে যাবে। এই অডিওটা ওরা কিন্তু আপনার পিটির স্কোর জানবে, স্কোর শিটটা দেখবে, ওরা পিটিতে আপনি কি পারফর্ম করছেন কোন কোয়েশ্চেনে এগুলা জানবে না। এটা পিয়ারসনের সম্পত্তি। পিয়ারসন শুধুমাত্র ভিসা অথরিটিকে বা ইউনিভার্সিটি অথরিটিকে এই অডিওটা পাঠান। দিস ইজ পিটি পার্সোনাল ইন্ট্রোডাকশন, দ্যাটস ইট। আর কোনো কোয়েশ্চেন? নিজের মতো 40 পর্যন্ত করলে, হ্যাঁ মোর দেন এনাফ, এক্স্যাক্টলি, হ্যাঁ রাত ভাই ঠিক বলছেন, ঠিক বলছেন, নিজের মতন করে গুছিয়ে বলেন, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, এইবার ভিসা অথরিটির কাছে আগে মানে, আচ্ছা ওকে, হ্যাঁ ভিসা অথরিটির কাছে মানে এটা স্কিল মাইগ্রেশন করে না অনেকে, স্কিল মাইগ্রেশন তো ভিসা অথরিটিতে, আপনার অথরিটি আছে না, ভিসা অফিস যেটা থাকে, এখানে যে অথরিটি কর্তৃপক্ষ তারা তো এটা দেখবে। শুড আই ডু শ্যাডোইং when I listen English video? That's a good one. You can. আপনি শ্যাডোইং মানে বুঝি সবাই নকল করা, মানে ওরা যেভাবে বলে মিমিক করা, কাইন্ড অফ মিমিকিং, শ্যাডোইং। আমরা শ্যাডোইং এর একটা এক্সাম্পল দিই। হাতে ব্যাট নাই, বল নাই, আমরা হাত দিয়ে একটা শট ট্রাই করি না, এটাকে বলে শ্যাডোইং, শ্যাডো শট খেলা। এনিওয়ে, বা ব্যাট আছে বল নাই, শ্যাডো শট খেলে না ক্রিকেটার, সেরকম। তো এনিওয়ে, শ্যাডোইং মানে হচ্ছে ওরা যেভাবে বলতে সেভাবে বলার চেষ্টা করা। আমি বলবো অবশ্যই করেন, লাভ হবে। ওদের অ্যাকসেন্টটা ফলো করেন না। পিটি একাডেমিক দিয়ে জব ভিসা যাওয়া যাবে কিনা এটা একটু, পিটি একাডেমিক বা আপনার যে রিকোয়ারমেন্ট ওখানে লেখা আছে। আপনি যদি কোনো জব অফার পেয়ে থাকেন, আপনার যে রিকোয়ারমেন্ট, যে পিটি স্কোর কত লাগবে, ডেফিনেটলি এটা বলা আছে, ওটা পিটি একাডেমিক নাকি পিটি কোর। তবে আমি বলে দিই, এটা কম মানে আমি মোটামুটি শিওর, মোটামুটি শিওর বলতে পারেন, আপনি একটু চেক করে দিতে পারবেন, এটা পিটি একাডেমিক হবে। পিটি কোর হচ্ছে শুধু কানাডার জন্য, কানাডার স্কিল মাইগ্রেশনের জন্য এখন পর্যন্ত। পিটি একাডেমিক হচ্ছে আর সবকিছুর জন্য। আর ইউকের জন্য ইউকে ভিআই পিটি আছে একটা, শুধু ইউকের জন্য আলাদা।
পিটি কোড ক্যানাডার জন্য, হ্যাঁ। এনিওয়ে, আর কারো কোনো কোয়েশ্চেন? আপনাদের রিপিট সেন্টেন্সের ক্লাসের শেষে আমি আপনাদেরকে এমন একটা প্র্যাকটিস মেথড বলবো যেটা যারা খুব দুর্বল এবং যারা মাঝারি কিসিমের মানে লিসেনার বা রিডার, স্পেশালি যারা অ্যাভারেজ লিসেনার বা বিলো অ্যাভারেজ লিসেনার তাদের জন্য, এবং যারা 60-70% মানে যারা 80% থেকে ভালো বুঝেন, অলরেডি 80% লিসেনিং স্কিল যাদের আছে তাদের জন্য ওইটা অবশ্যই কাজে দিবে, বাট বেশি কাজে দিবে যাদের 80% এর নিচে। তারা কিভাবে লিসেনিং করলে লিসেনিং তো ইমপ্রুভ করবেই, প্লাস আপনি এট এ টাইম একটা ভিডিও থেকে, যে কোনো র্যান্ডম ইংলিশ ভিডিও দেখে, একটা ভিডিও দেখে আপনি 8টা কোয়েশ্চেনের প্র্যাকটিস হয়ে যাবে এক ভিডিও থেকে। তো আমি একটা জিনিস প্রথম ক্লাসে বলছিলাম কিনা জানি না, আমি একটা জিনিসে গড গিফটেড, সেটা হচ্ছে আমি বিলিভ করি এটা, মানে আপনি বুঝতে পারবেন যে আপনার একটা ট্যালেন্ট আছে, সবারই আছে, সবারই কিছু না কিছু ট্যালেন্ট আছে। ট্যালেন্ট ছাড়া কেউ কোনো না কিছুতে কেউ না কেউ ভালো। আমি গড গিফটেড একটা জিনিসে, যেমন একটা হচ্ছে ফটোগ্রাফি, আরেকটা হচ্ছে আমি স্টাডির মেথড জানি, মানে কিভাবে স্টাডি করলে, কিভাবে প্রিপারেশন নিলে ইফেক্টিভ হবে এটা আমি জানি। এর মানে এই না আমার স্টাডি মেথডে পৃথিবীর সবার প্রিপারেশন একদম সব পারফেক্টলি মিলে যাবে, না। আমি মোস্টলি মানুষ যেটাতে ইমপ্রুভ করার কথা, বেসড ব্যাকড আপ বাই সায়েন্স, সায়েন্স দ্বারা ব্যাকড আপ, আমি ওইসব মেথড বের করে ফেলতে পারি। ঠিক আছে, ইউকেবি পিডি একাডেমির মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা ইশিক ভাই, আপনি কি ইউকে এর জন্য অ্যাপ্লাই করবেন? তাহলে আপনি ইউকেবিআই দিবেন, ডিফারেন্স কিছু নেই, কোনো ডিফারেন্স নেই, একই সিস্টেম, একই পরীক্ষা, একই জিনিস। আচ্ছা, আই থিংক সো কনসিস্টেন্সি ইজ দ্য কি, ডেফিনেটলি, হ্যাঁ কনসিস্টেন্সি, এটার উপর কিছু নাই। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, জোশওয়ালা আর হোশওয়ালা। জোশওয়ালা মানুষ 2 দিন 3 দিন কি করে জানেন, 4-5 ঘন্টা পুরো ফাটায় পড়ে, তারপরে এনার্জি সব নেতায় যায়, তারপরে মনে করেন অনেক করে ফেলেছি, 4 নাম্বার দিন কোন একটা ডিমোটিভেটেড হয়ে বা ডিপ্রেশনে মন খারাপ হয়ে গেছে, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, বাবা একটা কথা বলছে, মা একটা কথা বলছে, ওই বন্ধু আমার সাথে বেইমানি করছে, এসব কইরা 1 দিন 2 দিন গ্যাপ, আচ্ছা, বা একটু মানে ফাঁকিবাজি করলেন, তারপরে 2 দিন 3 দিন পর আবার শুরু করছে, এখন আবার তার কাছে নতুন নতুন লাগছে, আবার এফোর্ট দিয়ে ওই দিন 4 ঘন্টা 5 ঘন্টা, তারপরের দিন 4-5 ঘন্টা আবার নেতে গেছে। ওগুলো হচ্ছে জোশের মানুষ। হোশের মানুষ করে কি, যেদিন যতটুকু টাইম পায় ততটুকু টাইম দেয়, কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন 4 ঘন্টা, কোনোদিন আধা ঘন্টা, কোনোদিন 10 মিনিট, বাট দেয়, এন্ড কনসিস্টেন্ট থাকে, কোনো ব্রেক দেন। ওকে, রিড অ্যালাউডের ক্লাসটা খুব ভালো লেগেছে, আর ক্রিয়া করার জন্য থ্যাঙ্কস ফর, ওকে থ্যাংক ইউ। তাহলে ইউকেভিএ দিলে লাভ কি, স্কোরিং কি সেম, সবকিছু সেম। ইউকে তে অ্যাপ্লাই করলে ইউকেভিআই দিতে হয়। আপনি দেখেন যে ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লাই করবেন, ওরা কি ইউকেভিআই পিটি চাচ্ছে নাকি পিটি একাডেমিক চাচ্ছে, ওরাই বলে দিবে, ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি পরীক্ষা দিবেন, সেম জিনিস, কোনো চেঞ্জ নাই। ইউকেভিআই আপনি যা পিটি একাডেমিকে দেখতেছেন, আপনার ইউকেভিআই পিটি এক্সাক্ট সেম প্যাটার্নে হবে, খালি ইউকের জন্য এটা শেষ। এখন এটার ব্যাখ্যা কি আমি জানি না, ঠিক আছে। ইউকে আইএলটিএস, ইউকেভিআই আইএলটিএসও আছে, জেনে রাখবেন, একই পরীক্ষা। পিটি একাডেমিক, ইউকেভিআই, পিটি, পিটি কোর অল্প না, পিটি কোর আলাদা, পিটি কোর আলাদা। ওকে, আর কার কোনো কোয়েশ্চেন না থাকলে I have to leave because I haven't had my dinner yet, so I have to go. অর্ণব ভাই কিছু বলবেন? কার কোনো কোয়েশ্চেন না থাকলে I really need to leave. কার কোনো কোয়েশ্চেন? ওকে, না, থ্যাংক ইউ সো মাচ গাইস। আপনাদের কাজ কি জানেন? লিসেন, আপনাদের একটা কাজ দেয়, ফার্স্ট ক্লাসে কেউ যেন হোমওয়ার্কের কথা বলছেন, বাট আমি হোমওয়ার্ক নিব না, বাট আপনারা এই যে দেখেন, এই যে কোর্স বুক আছে, ড্রাইভে বই আছে, এগুলাকে পড়েন। আপনাদের প্রথম কাজ এগুলা পড়া। এখানে প্রায় 80, 90 বা 100টার মতন আছে, এগুলা কিন্তু বই থেকে নিচ্ছি আমরা, জাস্ট বই থেকে নিচ্ছি, বই কিনতে গেলে এগুলোই পাবেন। তো এখান থেকে পড়লেন, আমি একটা পড়ে শোনাই। History rubs shoulders and often overlaps with many other areas of research, from myths and epics to the social sciences, including economics, politics, biography, demography, and much else besides.
Some histories are almost pure narratives, while others go in for detailed, tightly focused analysis of, for example, the parish records of a Cornish village in the 16th century. Okay? There are many kinds of pond, but nearly all are small bodies of shallow, stagnant water in which plants with roots can grow. Water movement is slight and temperatures fluctuate widely. The wealth of plants ensures that during daylight hours, oxygen is plentiful. However, at night, when photosynthesis no longer takes place, oxygen supplies can fall very low. আরো দুইটা বলে গেলাম, আইডিয়া করেন কিভাবে রিড অ্যালাউট করতে হয়। আমি যেভাবে পড়ছি ইট উইল গিভ মি 15 আউট অফ 15। ঠিক আছে, ওকে। কোশ্চেন হৃদয় ভাইয়ের একটা ছিল, করে ফেলেন। স্যার আমি যে একটা জিনিস মিস করে ফেলছিলাম এই জন্য আর কি, মানে হচ্ছে ওই লিসেনিং এর মানে স্পেশাল একটা টিপস এর কথা বলছেন, ওইটা কি মানে কবে বলবেন? এই টাইমটা আমি একটু ভুলে গেছিলাম। বুঝলি কোনটা? সরি লিসেনিং এর। জি জি জি, লিসেনিং এর স্পেশাল একটা টিপস এর কথা বলছিলেন যে আপনি শেয়ার করবেন, মানে কোন ক্লাসে পড়বেন? মানে যাতে ওই ক্লাসটা মিস না হয়, এই তো। জি জি, কোন মানে ক্লাসে আসলে মিস হয়? আচ্ছা জাস্ট না হবে না, নেক্সট মানে ক্লাসে আমি একটু এক্সাইটেড ছিলাম। লাস্টে। জি জি, থ্যাংক ইউ আচ্ছা, থ্যাংক ইউ। যাদের ওকে অ্যাক্সেস যারা পান নাই গুগল ড্রাইভের, আমাকে আলাদা করে টেক্সট দিলেই হবে, এখানে দিয়েন না। হেমায়েতুল্লাহ ভাইয়েরটা আমি মনে হয় পাইছি। আচ্ছা, খিজির হায়াত আর খিজা খাতিব, আর ইউ গাইজ দ্য সেম পারসন? নো, ইউর জিমেইল ডাজ নট সে দ্যাট। ওকে, ঠিক আছে, গট ইট। খিজা খাতিব ভাই, আমার নাম্বার আছে, আমাকে হোয়াটসঅ্যাপে বা ডিসকাশন গ্রুপে দেন, দুজনেই ডিসকাশন গ্রুপে দিয়ে দেন, দ্যাটস ইট। থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ রাহাত ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, টেক কেয়ার, স্টে পজিটিভ, স্টে স্ট্রং, স্টে হেলদি, আল্লাহ হাফেজ। Take care, sir. আসসালামু আলাইকুম।